প্রত্যেকে জানো, অলরেডি নোটিস পেয়ে গেছো, আজকে আমরা ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটার তাদের উদ্যোগে, তাদের সহযোগিতায় আমাদের বিদ্যালয় একটি ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করেছি। নির্মল বিদ্যালয় পাখিতে যে 15 দিন ব্যাপী একটা প্রোগ্রাম চলছে স্কুলে, তার একটি মূল্যবান অংশ হিসাবে এই অনুষ্ঠানে আজকে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটারের ডিরেক্টর জেনারেল ডক্টর সাধন কুমার ঘোষ এবং মিস প্রণতি ঘোষ এখানে উপস্থিত হয়েছেন তাদের অ্যাসিস্ট্যান্টদেরকে নিয়ে। তাই আমাদের বিদ্যালয় আজকে আমরা এই মুহূর্ত থেকে সব কর্মসূচি শুরু করছি এবং এই অনুষ্ঠান চলবে আমাদের বেলা 2টা অবধি। যেমন ভাবে ডক্টর সাধন কুমার ঘোষ স্যার আমাদের ইনস্ট্রাকশন দেবেন, আমরা সেইভাবেই আমাদের কর্মসূচি এগিয়ে নিয়ে যাব। প্রথমে আমাদের প্রেয়ার হবে, তারপরে স্যার যেভাবে ইনস্ট্রাকশন দেবেন, অর্থাৎ ওথ টেকিং সেশন যেটা আছে, সেই ওথ টেকিং সেশন অর্থাৎ আমরা শপথ বাক্য পাঠ করব, কিভাবে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্টের যে মিশনটায় পার্টিসিপেট করছি সেটা প্রাত্যহিক জীবনে আমাদের বিদ্যালয় পরিসরের মধ্যে পালন করতে পারব। Very good morning. I am very happy coming to your school. খুব ভালো লেগেছে, আর এত সুন্দর ডিসিপ্লিন রয়েছে, সব দাঁড়িয়ে আছে তোমরা। It's really praiseworthy. আমরা আজকে আমার ইনফ্যাক্ট এই স্কুলে আজকে প্রথমেই এসেছি, আর খুব ভালো লাগছে যে তোমাদের স্কুলে অনেকদিন আগে 100 বছর পূর্তি হয়ে গেছে। আমি যতদূর জানি 1867 সালে অবধি এটা প্রতিষ্ঠা হয়েছে। সুতরাং এর যে ঐতিহ্য, এই স্কুলের ঐতিহ্য তোমরা নিশ্চয়ই জানো যে হাওড়া জেলাতে সবচেয়ে প্রথম স্কুল যেটা স্থাপিত হয়েছিল সেটা হচ্ছে প্রথম স্কুল। সুতরাং এর ঐতিহ্য ধরে রাখার জন্য তোমাদের একটা বিরাট কর্তব্য আছে, সেটা ঠিকভাবে পালন করতে হবে এবং পড়াশুনো এগিয়ে যেতে হবে। তার সঙ্গে সঙ্গে অন্য যে সমস্ত একাডেমিক এবং একাডেমিক রিলেটেড যে সমস্ত কাজ সেগুলো করে দিতে হবে। আজকে আমরা এখানে এসেছি একটা নতুন আইডিয়া তোমাদের সকলকে দিতে, যে স্কুল থাকবে পরিষ্কার, বাড়ি থাকবে পরিষ্কার। যেমন নির্মল বিদ্যালয়ের যে অবজেক্টিভ, তার সঙ্গে আরো কতগুলো অবজেক্টিভ এই আমাদের যে ক্যান্সলেনিয়াম জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস, এই যে মিশন, এই মিশনে তোমাদের স্কুল আজকে থেকে ফর্মালি জয়েন করলো, এতে এন্ট্রি হলো। এবং স্কুল এন্ট্রি মানে সমস্ত স্টুডেন্ট, সমস্ত টিচার এবং সমস্ত স্টাফ এর পার্ট অ্যান্ড পার্সেল হিসেবে আজ থেকে কাজ করবে। আমাদের কতগুলো অবজেক্টিভ আছে, সেই অবজেক্টিভ গুলো মেনে চলতে হবে। তার মধ্যে ফার্স্ট অবজেক্টিভ যেটা, সেটা হচ্ছে হলো বর্জ্য বা ওয়েস্ট যা তৈরি হবে সেটা কম করা। সেটা খাবার থেকেই হোক, বই, খাতা, স্লেটটা আমরা ইউজ করা হয় না, পেন্সিল, কাগজ, কলম এবং অন্যান্য সামগ্রী, সমস্ত কিছু আমরা যতদিন পারবো ঠিকভাবে যাতে আমরা ইউজ করতে পারি, আমাদের বর্জ্য বা ওয়েস্ট জেনারেশনটা যাতে কম করা যায়। সেকেন্ড হচ্ছে যা ওয়েস্ট তৈরি হবে সেই সমস্ত ওয়েস্ট এখানে ওখানে বা রাস্তাঘাটে বা ড্রেনে ফেলবো না। সমস্ত ওয়েস্ট কিছুক্ষণ পর আমরা এখানে বিন কালচার অ্যাডাপশন করবো তোমাদের, সেই বিনে ফেলতে হবে এবং সেই বিনে ফেলে তারপর সেগুলো আমরা উপযুক্ত ভাবে ইউজ করতে হবে। তার মানে আমরা হাওড়াতে, তোমরা তো সবাই হাওড়ার বিভিন্ন অঞ্চলে থাকো, হাওড়াতে তুমি একটা জায়গায়, আমার নামটা ভুলে গেছি জায়গাটা, সেটাই যদি যাবো কাছে শুধু না, তাহলে দেখবে
হাওড়ার পাহাড় আমি তাকে বলি, সে বিশাল আকৃতি একটা পাহাড়ের মতো জায়গা, সেখানে যে সমস্ত ওয়েস্ট বা বর্জ্য তোমরা তৈরি করো এবং অন্যান্যরা তৈরি করে তারপর ওইখানে ফেলে দেয়, এবং তার ফলে ওখান থেকে যদি যাও তাহলে বুঝতে পারবে কি দুর্গন্ধ, কি অস্বাস্থ্যকর পরিবেশ। আমরা এই পরিবেশ চাই না। তোমরা কি এই পরিবেশ চাও? একদমই না। এবং সেটার দায়িত্ব হচ্ছে তোমাদের। এই বর্জ্য স্তূপাকৃতি ভাবে যাতে না থাকে সেটার দায়িত্ব তোমাদের সকলের, আমাদের সকলের, সমস্ত সিটিজেনের। আমাদের এই মিশন সেই ম্যাটারটাকে, সেই সাবজেক্টটাকে অ্যাড্রেস করে কিভাবে সেটা কমানো যায়, এবং ওইখানে স্তূপাকৃতি জায়গায় যত কিছু আছে প্রত্যেকটি জিনিস দিয়ে কিন্তু নতুন জিনিস তৈরি করা যায়, সেটা তৈরি হচ্ছে না। তোমাদের দায়িত্ব হবে তোমাদের যে বিয়ে, যে সমস্ত ওয়েস্ট পড়বে প্রত্যেকটি ওয়েস্ট আবার রিইউজ বা রিসাইকেল করতে হবে। এবং রিইউজ বা রিসাইকেল করে আমি অলরেডি তোমাদের হেডমিস্ট্রেস এবং ফিজিক্যাল এডুকেশনের টিচার বা অন্যান্য টিচারদের কাছ থেকে শুনেছি যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তোমরা তৈরি করো, যেগুলো অনেক করে এক্সিবিট করো তোমরা পুজোর সময় বা অন্যান্য সময়। এই প্রোডাক্ট গুলো শুধু এক্সিবিট করার জন্য নয়, আমার আইডিয়া যেটা তোমাদের মধ্যে একদম ভেতরে ঢুকিয়ে দিতে চাইছি সেটা হচ্ছে তোমার সময় দিয়ে, মেটেরিয়াল দিয়ে যে প্রোডাক্টটা তৈরি করলে সেটা থেকে আর্নিং করতে হবে, সেটা সমাজে ছড়িয়ে দিতে হবে, সেটা যাতে আবার ইউজ করা যায়, সেটা কেউ কেউ জীবিকা নির্বাহের জায়গা হিসেবে সেটা ধরে রাখতে পারবে। এই সমস্ত কিছুই আমরা আলোচনা করবো আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামে। কিন্তু তার আগে আমাদের সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমরা এই কাজটা স্কুলে করব। তোমরা কি তাতে রাজি আছো? আমরা তাহলে তোমরা সবাই যদি রাজি থাকো, আমরা একটা ওট বা শপথ বাক্য পাঠ করবো তোমাদের অঙ্গীকারবদ্ধ করার জন্য। সেটা তোমাদের সঙ্গে আমাদের টিচার যারা আছে, স্টাফ যারা আছে, তারা সবাই অঙ্গীকারবদ্ধ করবো, এবং পরে আমরা স্টেজে যখন আমরা প্রোগ্রাম হবে তখন শুধু টিচারদের একটা শপথ বাক্য পাঠ করবো। তো এখন আমি রিকোয়েস্ট করবো তোমাদের হেডমিস্ট্রেস মিস দেবলীনা চ্যাটার্জি একটা পাঠ আছে, ভূমিকা দেবেন, এবং তারপর আমি তোমাদের শপথ বাক্য পাঠ করাবো। ISWMAW সদস্য, অতিথি এবং অভিভাবকদের উপস্থিতিতে আজ 12 সেপ্টেম্বর 2024 ক্যাচ দেম ইয়াং ক্যাম্পাসিং জিরো ওয়েস্ট এবং সার্কুলার ইকোনমি মিশনে উদ্বোধনী দিন হাওড়ায় শিবপুর হিন্দু গার্লস হাই স্কুল হাওড়ায়, যে আমাদের ছাত্রী এবং শিক্ষিকারা প্রফেসর সাধন কুমার ঘোষের সাথে এখন শপথ গ্রহণ করছে। আজ 12 সেপ্টেম্বর 2024 একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি বর্জ্য উৎপাদন হ্রাস করে পরিবেশ রক্ষার অঙ্গীকার করছি। আজ থেকে আমার বিদ্যালয়ে ISWMAW প্রতিষ্ঠিত সিস্টেম ক্যাচ দেম ইয়াং জিরো ওয়েস্ট and circular economy in campus এর অধীনে বর্জ্য ব্যবস্থাপনায় বর্জ্য ব্যবহার এবং পুনর্ব্যবহারযোগ্য করব। আমি শিবপুর হিন্দু গার্লস হাই স্কুলের প্রাঙ্গণে অঙ্গীকার করছি যে বর্জ্য ব্যবস্থাপনা ও রিসাইক্লিং বা পুনর্ব্যবহারের বিষয়ে এবছর অন্তত 20 জনকে সচেতন করব। এই শপথ নেওয়া মানে
প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের প্রাত্যহিক জীবনে এটাকে মনে করে পালন করার চেষ্টা করতে হবে। আমরা প্রকৃতিকে কোনোভাবেই কোনো গুরুত্ব দিই না। প্রকৃতি আমাদের ধারণ করছে, তার যে ব্যথা, তার যে কষ্ট, সে বিচার চাই বলে চিৎকার করতে পারে না, সে অবলা। তাই আমাদেরকে তাকে বোধ করতে হবে। প্রকৃতিকে রক্ষা না করতে পারলে আমরা কিন্তু আর এই মানব সভ্যতা আর বেশি দিন নয়। তাই প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব আমাদের, সেটা প্রতি মুহূর্তে প্রত্যেককে পালন করতে হবে। আপনারা কি লাঞ্চ করতে পারবেন? Beautiful. Ekti Graj. Processing and disposal of solid waste. অপচয়শীল অজৈব বর্জ্য পদার্থ ফেলতে হবে 3 মিনিট। আর প্লাস্টিক ওয়েস্ট এন্ড প্লাস্টিক ও ইলেকট্রনিক বর্জ্য পদার্থ ফেলতে হবে 5 মিনিট। আবর্জনা জমিতে দেওয়ার দেব না। প্লাস্টিকের ক্যানভাস করতে হবে পরিষ্কার। আজকে আমরা শিবপুর হিন্দু গার্লস হাই স্কুলের পক্ষ থেকে একটি র্যালি অর্গানাইজ করেছি। আমাদের নির্মল বিদ্যালয় পাক্ষিকে যে 15 দিন ব্যাপী একটি প্রোগ্রাম চলছে বা কর্মসূচি চলছে, তার একটি অংশ হিসাবে আমরা ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটার তাদের সহযোগিতায় একটি ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রোগ্রামের অর্গানাইজ করেছি। আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটারের ডিরেক্টর জেনারেল ডক্টর সাধন কুমার ঘোষকে। স্যারের উদ্যোগে আমরা এই মিশনে আজকে প্রথম যোগদান করলাম। আশা রাখছি আমরা আমাদের ছাত্রীদেরকে এই মিশনে যোগদান করিয়ে বিদ্যালয়কে এবং সমগ্র সমাজকে লাভবান করতে সক্ষম হব। আমরা জানি যে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা তারা প্রাত্যহিক জীবনে প্রতিদিন বিদ্যালয়ে যে উপস্থিত হচ্ছে, তখন তারা বিভিন্ন রকমের নন বায়োডিগ্রেডেবল প্রোডাক্টস ইউজ করছে, যেগুলো তারা এখনো ঠিকমতো জানছে না যে প্রকৃতির জন্য এটা পরিবেশের জন্য কতটা ক্ষতিকারক। তো সেই বিষয়ে তাদেরকে আরো সজাগ করতে আমরা এই মিশনে যোগদান করছি, যাতে আমরা রেড বিন, গ্রিন বিন এবং ব্লু বিন যে রয়েছে, এই 3টে বিনে ঠিকভাবে ব্যবহার করতে পারি। আমরা প্রত্যেকেই জানি যে গ্রিন বিন যেটা রয়েছে সেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল ওয়েস্টের জন্য, রেড বিন হচ্ছে ই ওয়েস্টের জন্য এবং ব্লু বিন হচ্ছে
নন বায়োডিগ্রেডেবল বা ড্রাই ওয়েস্টের জন্য। এখন যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যেসব প্লাস্টিক ম্যাটেরিয়ালস, সেগুলোই কিন্তু আমাদের সবচেয়ে ক্ষতি করছে, শুধুমাত্র পরিবেশের নয়, আমাদের প্রাত্যহিক জীবনে। বিদ্যালয়ের প্রত্যেকটা ফ্লোরে যখন আমরা আমাদের ক্লাস শুরু করছি দিনের শুরুতেই, আমাদের প্রাইমারি সেকশনের বাচ্চারা তারাও বিভিন্ন র্যাপড ফুড আনছে, তা সব কিন্তু বর্জ্য পদার্থ আনাচে কানাচে বিদ্যালয় পরিসরের মধ্যে রয়েছে, যা হ্যান্ডেল করতে আমাদের ভীষণই সমস্যা হচ্ছে। তাদেরকে গাইডলাইন্স দিয়েও হয়তো আমরা সেইভাবে শিখিয়ে উঠতে পারছি না। আজকে এই শপথ বাক্য পাঠের মধ্যে দিয়ে আশা রাখছি আমাদের ছাত্রীরা একটু হলেও সজাগ হবে এবং রেড বিন, গ্রিন বিন এবং ব্লু বিনের সঠিক ব্যবহার শিখবে এবং প্রকৃতিকে বাঁচাবে। এই আশা নিয়েই আজকে আমরা আমাদের এই মিশন চালিয়ে যাব, এই শপথই করেছি। এবং প্রত্যেককে, অর্থাৎ শুধুমাত্র বিদ্যালয় পরিসরের মধ্যে নয়, বিদ্যালয়ের বাইরেও, আমাদের কমিউনিটির মধ্যেও, আমাদের এনভায়রনমেন্টে যতজনকে পারবো আমরা এই বিষয়টা সম্পর্কে সজাগ করব। আমরা যদিও শপথ নিচ্ছি প্রত্যেকে আমরা 20 জনকে একটা বছরে কিভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে হয়, অর্থাৎ এই বর্জ্য পদার্থগুলি থেকে আবার আমরা নতুন করে নতুন দ্রব্য উৎপাদন করে এবং তাকে কমার্শিয়ালি কিভাবে আমরা ইউজ করে তার থেকে উপার্জন করতে পারবো, অর্থাৎ যেটাকে আমরা সার্কুলার ইকোনমি বলছি। সেই সার্কুলার ইকোনমিতে আমরা ওয়েস্ট প্রোডাক্টস থেকে বিভিন্ন কমোডিটিস তৈরি করে, মোস্টলি হ্যান্ডিক্রাফটস আমরা দেখছি, সেই হ্যান্ডিক্রাফটস থেকে আবার মেয়েরা কিভাবে আর্ন করতে পারে সেটাও আমাদের একটা লক্ষ্য। আশা রাখছি আমরা এই মিশন সাকসেসফুল করতে পারবো। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজকে আমরা শিবপুর হিন্দু গার্লস হাই স্কুলে এসেছি এবং এদের এখন আমরা র্যালিতে অংশগ্রহণ করেছি এবং প্রায় 500-র কাছাকাছি স্টুডেন্ট, টিচার এবং অন্যান্য স্কুলেরও বেশ কিছু টিচার, গার্জেন সবাই মিলে আমরা এই র্যালিতে হাঁটছি। মেইনলি এই র্যালির উদ্দেশ্য হচ্ছিল কমিউনিটিতে অ্যাওয়ারনেস ডেভেলপ করানো যে ওয়েস্ট ম্যানেজমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট এবং এই ওয়েস্ট ম্যানেজমেন্টকে সবাই পার্টিসিপেট করা। তো এটাতে আমরা এখন এগিয়ে চলেছি এবং স্টুডেন্টদের এত উৎসাহ দেখছি, খুব ভালো লাগছে আমার। খুব অর্গানাইজড ওয়েতে এটা এখন সেকেন্ড হুগলি ব্রিজের পাশ দিয়ে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদের মূল এই যে মিশন ক্যাচ দেম ইয়াং, জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস, এটা আমরা এই স্কুলে আজকে থেকে ফর্মালি ইমপ্লিমেন্ট করলাম। যেমন এইখানে স্টুডেন্ট এবং টিচার্স প্রত্যেকে থিবিন কালচারে আজকে অ্যাডাপ্ট করাবো এদের। এবং সকালে আমরা প্ল্যান্টেশন করেছি সবাই মিলে। এই স্কুলের যে আঙ্গিনা আছে সেখানে টিচার্স এবং স্টুডেন্ট সবাই মিলে আমরা ওথ নিয়েছি, সবাই শপথ নিয়েছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি যে এই মিশনের জন্য আমরা যাতে ভালোভাবে আরও কাজ করতে পারি। এবং মিশনের কাজ করা মানেই সোসাইটির কাজ করা, যে ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি, এটার ইমপ্লিমেন্টেশন, দ্যাটস এ ভেরি ইম্পর্ট্যান্ট এরিয়া। এবং আমার যেটা মুখ্য উদ্দেশ্য যে এই যে সার্কুলার ইকোনমি, যে ওয়েস্ট থেকে রিসাইক্লিং করে তারপর যে একটা জীবিকা নির্বাহের বন্দোবস্ত করা যায়, সেই জায়গাটায় আমি মূলত এই স্টুডেন্টদের খুব বেশিভাবে অ্যাওয়্যার করার চেষ্টা করছি এবং হ্যান্ডস অন প্র্যাকটিস করাচ্ছি, যাতে এটা একটা অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম হিসেবে আমরা এটা স্টুডেন্টদের মধ্যে স্টুডেন্টদের ইনভলভ করাতে পারি এবং স্টুডেন্টরা যাতে এটাতে উদ্বুদ্ধ হয়। আর আরেকটা আছে যে এইখানে হেডমিস্ট্রেস দেবলীনা চ্যাটার্জি খুব অ্যাক্টিভ টিচার, হেডমিস্ট্রেস হিসেবে খুব সুনাম করেছেন কিছুদিনের মধ্যেই। উনি বেশ কিছু স্কুল, কাছেপিঠের স্কুল, তাদেরকেও ইনভলভ করানোর এখানে চেষ্টা করেছেন এবং এদের কয়েকজন আরও ইচ্ছা প্রকাশ করেছে যে মিশনে এরা ইনভলভ হবে। তো উই আর ভেরি ওপেন, আমরা সকলকেই এই মিশনের ইনভলভ করাতে চাই, যাতে স্টুডেন্ট যারা আমাদের নেক্সট জেনারেশনের সিটিজেন, তাদেরকে আমরা যেভাবে উদ্বুদ্ধ করব
তারা কিন্তু সেইভাবেই এগিয়ে যাবে আমরা যদি ঠিকভাবে গাইডেন্স দিতে পারি। সুতরাং আমার মনে হয় এই যে আমরা মিশন যেটা আজকে এই স্কুলে ইমপ্লিমেন্ট করলাম, সেটা আস্তে আস্তে হাওড়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। অলরেডি বিভিন্ন টিচার হাওড়াতে যে সমস্ত স্কুল আছে তাদের যে হেডমাস্টার বা টিআইসি আছেন, তারা কিন্তু একটা স্কুল যখন ছিল জানুয়ারিতে, এবং আজকে কিন্তু প্রায় 10টা স্কুল হাওড়ার এই মিশনে ইনভলভ হয়েছে এবং আরও ইনভলভ হবে। আমি আশা করি আমার এই যে মিশন, সেটা একটা দিশা দেখাবে স্টুডেন্টদের এবং সোসাইটিকে যে ওয়েস্ট ফেলে দেওয়ার নয়, ওয়েস্ট থেকে সার্কুলার ইকোনমি অ্যাডাপ্ট করে এটা থেকে জীবিকা নির্বাহ করা যায়, এটা থেকে বিভিন্ন নতুন প্রোডাক্ট তৈরি করা যায়, একটা মার্কেট ওপেন করা যায়, এবং আলটিমেটলি ইট হেল্পস দ্য সাস্টেনেবিলিটি অফ এনভায়রনমেন্ট। তো আমার আশা যে এই স্কুল খুব ভালোভাবে এইটা এগিয়ে নেবে, এবং ইন লাস্ট 9 মান্থস এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে একটা মুভমেন্ট আকার নিয়েছে, যেখানে আমরা মাত্র 8-10 হাজার স্টুডেন্ট দিয়ে শুরু করেছিলাম। আজকের দিনে সেখানে 108টা স্কুল থেকে প্রায় 1,52,000 স্টুডেন্ট অ্যান্ড টিচার এই মুভমেন্টে কিন্তু ইনভলভ হয়েছে, এবং ডে টু ডে তারা প্র্যাকটিস করছে এই ওয়েস্ট সেগ্রিগেশন, ওয়েস্ট ম্যানেজমেন্ট, হুইচ ইজ রিয়েলি ভেরি ডন্টিং ম্যাটার। এবং আমার মনে হয় দিস উইল গো আ লং ওয়ে in near future. Thank you. অধিবাসী বৃন্দের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারাও আমাদের এই মহৎ ব্রতীতে সামিল হন এবং চলুন আমাদের সঙ্গে সামিল হয়ে একটা বর্জ্য মুক্ত সুস্থ পরিবেশ গড়ে তুলি। প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। হ্যালো, আমি কিছু করে তুলেছি। নমস্কার। আগত সুধীবৃন্দকে শিবপুর হিন্দু গার্লস হাই স্কুলের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। শুরু হতে চলেছে নির্মল বিদ্যালয় পাক্ষিক আয়োজিত একটি ছোট্ট অনুষ্ঠান। ISW MAW আয়োজিত এই অনুষ্ঠানের অন্তর্গত আজ আমরা যে পর্ব উপনীত হয়েছি তার প্রথম ভাগ সমাপ্ত হয়েছে
একটি র্যালির মধ্য দিয়ে প্রায় দ্বিতীয় ভাগে এসে আমরা উপনীত হয়েছি। এই দ্বিতীয় ভাগের শুরুতেই অনুষ্ঠানের শুভ সূচনা হবে আমাদের ছাত্রী দ্বারা পরিবেশিত একটি উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে। এই মহাবিশ্ব অসীম, তার প্রতিটি পরতে লুকিয়ে আছে বিস্ময়। প্রকৃতির সেই সৌন্দর্য, সেই অবিশ্বাস্য সৌন্দর্য উপভোগ করব আমরা, অবগাহন করব আমরা। আমরা মঞ্চে ডেকে নেব আমাদের উপস্থিত অতিথিবর্গকে। ডক্টর প্রফেসর সাধন কুমার ঘোষ আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছে। পুরো অনুষ্ঠানটি তিনি এখানে থেকে সুন্দরভাবে পরিচালনা করেছেন। তাকে আমরা প্রথমে একটু মঞ্চে ডেকে নিচ্ছি। স্যার একটু আসুন মঞ্চে। পর্বতারোহী মলয় মুখোপাধ্যায় এবং ডক্টর প্রফেসর সাধন কুমার ঘোষ দুজনেই তারা মঞ্চে উপবিষ্ট হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখে নেব শ্রীমতী প্রণতি ঘোষ মহাশয়। ম্যাডাম আসুন, মঞ্চে আসন গ্রহণ করুন। শ্রীমতী গোধূলি মুখার্জি, আপনাকে আমরা মঞ্চে সাদর আহ্বান জানাচ্ছি এবং আমাদের মাননীয় প্রধান শিক্ষিকা মহাশয়া শ্রীমতী দেবলীনা চ্যাটার্জি মহাশয়াকেও আমরা আসন গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি। এরপর আমি অনুরোধ করব আমাদের বিকে পল ইনস্টিটিউশনের টিচার ইনচার্জ শ্রদ্ধেয় জয়ন্ত কুমার বিশ্বাসকে মঞ্চে আসার জন্য। আমাদের মধ্যে আরেকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত রয়েছেন, এই সময় পত্রিকা জার্নালিস্ট, ভীষণ পুরনো একজন মুখ আমাদের সকলের কাছে, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় সৌমিত্রদা। সৌমিত্রদার মঞ্চে যাওয়ার খুশি হতে আমি অনুরোধ করছি, যেখানে আমাদের মধ্যে মাউন্ট এভারেস্ট জয়ী পর্বতারোহী মলয়দা শ্রী মলয় মুখার্জি উপস্থিত রয়েছে। অনুষ্ঠানে প্রবেশের পূর্বে আমরা বরণ করে নেব আমাদের অতিথিবর্গকে। আজ আমরা ধন্য এত সুধীবৃন্দকে আমাদের মাঝে পেয়ে। প্রথমে বরণ করে নেব অধ্যাপক শ্রী সাধন কুমার ঘোষ মহাশয়কে। বরণ করে নেবেন আমাদের মাননীয় প্রধান শিক্ষিকা শ্রীমতী দেবলীনা চ্যাটার্জি মহাশয়া। বরদিকে অনুরোধ করব স্যারকে বরণ করার জন্য ডক্টর সাধন কুমার ঘোষ মহাশয়। বরণ করে নিচ্ছেন আমাদের প্রধান শিক্ষিকা শ্রীমতী দেবলীনা চ্যাটার্জি মহাশয়া। মেয়েরা জোরে করতালি চালের জন্য Glad to receive this. আমরা খুব খুশি হলাম। আজ আমরা যথাসম্ভব চেষ্টা করেছি ওয়েস্ট ম্যানেজমেন্ট, সেটাও মানে কাগজ ছাড়া নির্মিত পেপার পুরোনো অ্যাটেন্ডেন্স রেজিস্টার দিয়ে এই ট্রেটি নির্মাণ করা হয়েছে। ছোট ছোট মেয়েরা ক্লাস 5 এর মেয়েরা এগুলো বানিয়েছেন, তাই তো? 5 এ সেকশনের মেয়েরা। আবার চলে যাব বরণ পর্বে। এবার বরণ করে নেওয়া হচ্ছে শ্রীমতী গোধূলি মুখার্জি মহাশয়াকে। তাকে বরণ করে দিচ্ছেন মাননীয় প্রধান শিক্ষিকা শ্রীমতী দেবলীনা চ্যাটার্জি মহাশয়া। এই মুহূর্তটাও আমরা বন্দী করে নিচ্ছি আমাদের স্মৃতির মণিকোঠায়। ধন্যবাদ গোধূলিকে, ধন্যবাদ সকলকে।
বিদ্যালয় শ্রীমতী প্রণতি ঘোষ মহাশয়াকে আমরা বরণ করে দেব। আমাদের মাননীয় প্রধান শিক্ষিকা মহাশয়া প্রণতি ঘোষ মহাশয়াকে বরণ করে দিয়েছেন। ছাত্রীদের হাতে তৈরি জিনিস দিয়ে বরণ করে দেওয়া হয়েছে। ভীষণ খুশি হয়েছে এই ধরনের হাতে তৈরি জিনিস দিয়ে তাকে বরণ করে নেওয়া হচ্ছে বলে। এই মলয় মুখোপাধ্যায়কে আমরা বরণ করে নেব এবার। আমাদের মাননীয় প্রধান শিক্ষিকা মহাশয়া তাকে বরণ করে নিচ্ছে এই একই জিনিসপত্র দিয়ে। আমাদের প্রতিবেশী স্কুল বিকে পাল ইনস্টিটিউশনের টিচার ইনচার্জ স্যার শ্রী জয়ন্ত বিশ্বাস মহাশয়কে বরণ করে নেবেন আমাদের মাননীয় প্রধান শিক্ষিকা মহাশয়া। এবার বরণ করে নেব আমাদের আর এক অতিথি শ্রী সৌমিত্র ঘোষ মহাশয়কে। ওনাকে বরণ করে নিচ্ছে আমাদের প্রধান শিক্ষিকা শ্রীমতী বরুণা চ্যাটার্জি মহাশয়া। আশা করব ছাত্রী দ্বারা নির্মিত এই টব এবং সেই টবের এই গাছ তাদের কাছে অমূল্য হিসাবে থাকবে। যতদিন থাকবে ততদিন আমরাও থাকবো ওনাদের কাছে, এই আশা আমরা রাখছি। স্যারকে অনুরোধ করব আমাদের ছাত্রীদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য পরিবেশন করে তাদের সমৃদ্ধ করার জন্য। স্যারকে মঞ্চে ডেকে নিচ্ছে শ্রী ডক্টর সাধন কুমার ঘোষ মহাশয়কে কিছু বলার জন্য। তার আগে আমি আমাদের মাননীয় প্রধান শিক্ষিকাকে মঞ্চে ডেকে নিচ্ছি। আমাদের মঞ্চে উপবিষ্ট আজকে যিনি মুখ্য অতিথি, যার হাত ধরে আমরা এই ওয়েস্ট ম্যানেজমেন্টে একটা বিশাল অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করছি, একটা বিরাট শপথ নিলাম, ডক্টর সাধন কুমার ঘোষ। ওনার সম্পর্কে একটু বলে দেওয়া উচিত। ডক্টর সাধন কুমার ঘোষ স্যারের পরিচয়টা আরেকটু মনে হয় ডিটেলে যদি করিয়ে দেওয়া হয় তাহলে ভীষণ ভালো হয়। স্যার হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তাছাড়াও উনি ফ্যাকাল্টি অফ সায়েন্সের ডিনও ছিলেন। তাই এমন একজন গুণীজনকে আমরা আমাদের মধ্যে আজকে পেয়েছি, এটা আমাদের জন্য কিন্তু অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এরপরে আমাদের মঞ্চে উপবিষ্ট রয়েছে প্রণতি ম্যাডাম। প্রণতি ম্যাডাম আমাদের মাউন্ট এভারেস্ট জয়ী পর্বতারোহী মলয়দা, আমাদের এই সময় পত্রিকার জার্নালিস্ট সৌমিত্রদা এবং এই সভাগৃহে উপস্থিত বিভিন্ন বিদ্যালয় থেকে আগত যে শিক্ষিকারা রয়েছেন, আমার সহকর্মীবৃন্দ, আমার স্নেহের ছাত্রীরা এবং এই অনুষ্ঠানকে সফল করার জন্য যারা উপস্থিত রয়েছেন, কাল থেকে অক্লান্ত পরিশ্রম করছেন, সকলকে আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত
তো করবো না, সময় ক্রমশ কমে আসছে, তবু একটু কিছু না বললেই নয়। যার জন্য মানে আমি নিজেকে মনে করছি সত্যি আমি ভীষণ লাকি। আমাদের কাছে এনভায়রনমেন্টাল সায়েন্স এই বিষয়টা প্রথম আসে, আমরা যে বিষয়টার সাথে পরিচিত হই সেটা হচ্ছে যখন আমি গ্রাজুয়েশন পার্ট 2, অর্থাৎ আমরা যখন অনার্স নিয়ে পড়তাম তখন আমাদের গ্রাজুয়েশন পার্ট 2-তে এনভায়রনমেন্টাল সায়েন্স বলে একটা বিষয় ছিল। সেই বিষয়টায় আমরা যদি উত্তীর্ণ হতে পারতাম না তাহলে কিন্তু আমরা পুরো ইয়ার লস করতাম, সেটাকে বলা হতো কম্পালসারি সাবজেক্ট। এখনো সে বিষয়গুলো ওইভাবেই পড়ানো হয় কিনা সে বিষয়ে আমার এখন ধারণা নেই, কারণ বহু বছর আগে আমি গ্রাজুয়েশন করেছি, অর্থাৎ বিএসসি অনার্স কমপ্লিট করেছি। তাই এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, সেমিস্টার সিস্টেম, পড়াশোনার থেকে যেন এখন আমরা অনেকটা দূরে সরে এসেছি মূলত কলেজ লেভেলে এবং ইউনিভার্সিটি লেভেলে যে ধাঁচে পড়ানো হয়। তখন যেভাবে বিষয়টাকে পড়েছিলাম পাশ করতে হবে সেই চাপ কখনো নেই, কারণ পড়াশোনাটা সেইভাবেই ভালোবাসতাম। এত ভালো লেগেছিল বিষয়টা, তখন মনে হয়েছিল এই বিষয়টাকে নিয়ে কি আরো এগোনো যায় না। কিন্তু আমি ইকোনমিক্স অনার্সের ছাত্রী, মাস্টার্সও ইকোনমিক্সে করছি, কিন্তু লাকিলি যদি ইচ্ছা থাকে মানুষের, কোথাও না কোথাও ভগবান তোমাকে আবার সুযোগ করে দেয়। সুযোগটা কি হলো? এনভায়রনমেন্টাল ইকোনমিক্স। স্যার যে এখনই বলছিলেন এই যে সার্কুলার ইকোনমি কনসেপ্ট, it is related to environmental economics rather the subject economics. তো environmental economics এ কিন্তু আমরা অনেকটা এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট, বায়োডিগ্রেডেবল, নন বায়োডিগ্রেডেবল, এই যে শব্দগুলো এগুলো আমরা শিখে গিয়েছিলাম গ্রাজুয়েশন, কিন্তু সেইগুলো নিয়ে বেশি হতে পারলাম না। কিন্তু এই যে সার্কুলার ইকোনমিক কনসেপ্টটা সেটা হয়তো একটু হলেও জানলাম। কি করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট পসিবল, সবকিছু ডিপ্লেশন অফ রিসোর্সেস, কিভাবে আমরা অর্থনীতিতে আবার কোনো ওয়েস্ট প্রোডাক্ট খালি না, যে বাই প্রোডাক্টস গুলো বিভিন্ন কারখানা থেকে তৈরি হয় সেগুলোকে কিভাবে আমরা তৈরি করতে পারি নতুন কিছু, এগুলো কিন্তু অল্প হলেও আমাদের একটু হলেও পরিচিতি হয়েছিল। কিন্তু আজকে এত বছর পর আবার সুযোগ পাচ্ছি আমরা কি করে আবার এই জগতে প্রবেশ করা যায়। আর তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটারে যিনি ডিরেক্টর জেনারেল ডক্টর সাধন কুমার ঘোষের কাছে এবং বধুলি ম্যাডামের কাছে। বধুলি ম্যাডাম না থাকলে হয়তো আমরা আজকে এত তাড়াতাড়ি সুযোগটা পেতাম না। এরপর খালি একটা অনুষ্ঠান করে নিলাম, একটা ইন্ট্রোডাক্টরি সেশন, একটা ভালো প্রোগ্রাম, এইটাই তো উদ্দেশ্য না। আবারও বলছি, যে শপথ বাক্য পাঠ করেছ প্রতিদিন ক্লাসরুমে সেইভাবে ফলো করার চেষ্টা করো। যদিও আমি দেখছি বেশ কিছু ছাত্রী ক্লাস 5-এর মেয়েরা ভীষণ, তোমরা কিন্তু ইনডিসিপ্লিনড। তোমরা যে এসেছো প্রাইমারি সেকশন থেকে, আমরা তাহলে প্রাইমারি টিচারদেরকেও ইনভাইট করেছিলাম, কারণ তোমাদের যদি প্রি প্রাইমারি থেকে না ধরা যায় আমরা 5-এ কিন্তু আর তৈরি করতে পারবো না। একটু মনোযোগ দিয়ে শোনো, নইলে কিন্তু ওনাদের সবকিছু বিফলে যাবে। তাই প্রত্যেককে বলছি মন দিয়ে শোনো, যে শপথ বাক্য পাঠ করেছি সেই শপথ বাক্য অক্ষরে অক্ষরে যেন আমরা আমাদের প্রাত্যহিক জীবনে পালন করতে পারি, অ্যাটলিস্ট আমরা বিদ্যালয়ের পরিসরে যেন পালন করতে পারি এবং এই মিশনকে সাকসেসফুল করতে পারি। আমরা জানি স্কুল ইজ আ মিনিয়েচার সোসাইটি, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এটাই বলবো যে আমরা যদি বিদ্যালয় পরিসরের মধ্যে নিজেদেরকে যা যা রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, যা নিয়ম রয়েছে, শৃঙ্খলা রয়েছে, তার মধ্যে বাঁধতে পারি, তাহলে সোসাইটিতেও আস্তে আস্তে আমরা তার প্রয়োগ করতে পারবো। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। প্রত্যেকের কাছে আশা রাখছি যে শপথ বাক্যের মূল্য যেন প্রত্যেকের কাছে থাকে, শপথের গুরুত্ব দিতে হবে, তবেই কিন্তু এই অনুষ্ঠান এবং এই মিশন সাকসেসফুল হবে। সবাইকে সকলের সুস্থতা কামনা করে সকলে ভালো থাকো এই বলেই, আর মা দুর্গা তো চলেই আসছেন, আর 1 মাসও নেই, তাই সকলের মনে আনন্দ আসুক, সব যা দুঃখ প্রত্যেকের মনে রয়েছে তা যেন
সবকিছু দূরীভূত হয় এই প্রার্থনাই করি। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ভেরি গুড আফটারনুন। অনেক দেরি হয়ে গেছে প্রোগ্রামে, তো আমি খুব বেশিক্ষণ বলতে পারবো না, কিন্তু যেটুকু বলবো সেটুকু আমি আশা করি যে তোমাদের কাজে লাগবে। আমি প্রথমেই বলেছিলাম যে এই স্কুল অনেক পুরনো ঐতিহ্য আছে, 100 বছরের বেশি। 1867 এটা তৈরি হয়েছিল এবং তারপর বিভিন্ন রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এই স্কুল এখন এমন একটা জায়গায় এসছে যেখানে প্রায় 1400 স্টুডেন্ট পড়াশোনা করছে। এবং একটু আগে তোমাদের যে পারফরমেন্স দেখলাম সেটা ভেরি ভেরি এক্সাইটিং, খুব ভালো হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে সেই পারফরমেন্সের সঙ্গে সঙ্গে আমি দুদিকে যে বে ধরে এক্সিবিশনের স্টলস গুলো রাখা আছে, যে প্রোডাক্ট গুলো রাখা আছে সেইগুলো দেখলাম, এর মধ্যে দেখে নিয়েছি। সেইগুলো কিন্তু যথেষ্ট উৎসাহব্যঞ্জক যেভাবে তোমরা তৈরি করেছো। সো এই তোমাদের হেডমিস্ট্রেস খুব উৎসাহী এবং ডাইনামিক হেডমিস্ট্রেস। আমার মনে হয় তোমাদের স্পিডে উনি দৌড়তে পারেন, আর তোমাদের টিচার যারা আছেন তাদের উৎসাহে আজকে তোমরা যে এইরকম এত সুন্দর সব পারফরমেন্স করছো, এত সুন্দর কাজ করছো। এছাড়া আমাদের যে মিশন ক্যাচ দেম ইয়াং, জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস, সেটা যে তোমরা আজ থেকে ফর্মালি শুরু করছো। অফকোর্স শুধু স্টুডেন্টস নয়, স্টুডেন্টস এবং টিচাররা, এই সমস্ত কিছুর জন্য আমার তরফ থেকে আমি সবাইকে রিকোয়েস্ট করব তোমাদের সকলের জন্য হাততালি দেওয়ার। আমাদের যে সাবজেক্ট আজকে সেটা হচ্ছে হলো জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি। ওয়েস্ট অনেক রকমের ভাবে তৈরি হয়। ওয়েস্টের বাংলা জানো কেউ? কি? এই বর্জ্য বা ওয়েস্ট, এটা বিভিন্ন ভাবে তৈরি হয়। প্রত্যেকদিন আমরা যে সমস্ত অ্যাক্টিভিটি করি তাতে অনেক বর্জ্য তৈরি হতে পারে। লেখাপড়াতে বর্জ্য তৈরি হয়। লেখাপড়ায় যে আমরা খাতায় লিখি, সেই খাতা যখন শেষ হয়ে যায়, পরীক্ষা হয়ে যায়, তারপর তো আর সেটার দরকার নেই। পেনের যখন কালি শেষ হয়ে যায় তখন তো আর পেন কিছু কাজ করে না। তো এইভাবে আস্তে আস্তে আমাদের প্রত্যেক জীবনে বিভিন্ন রকম বর্জ্য তৈরি হয়। আমাদের রান্নাঘরে বিভিন্ন রকম বর্জ্য তৈরি হয়। যে সমস্ত ভেজিটেবল আনা হয় সেগুলো পিল বা ছোলার পর সেগুলো তো খাওয়া যায় না। আবার রান্নার পর যেগুলো খাই তারপরে উচ্ছিষ্ট কিছু থাকে। তারপর মাছের কাটা, মাংসের হাড়, আরো অনেক কিছু, ডিমের কষা, এই সমস্ত কিছুই বর্জ্য। আবার তোমাদের কেউ ইলেকট্রনিক ঘড়ি আছে হাতে? ইলেকট্রনিক ঘড়ি কারো আছে বাড়িতে বা স্কুলে বা কারো কাছে আছে? ওই তো সব বড় লোক স্টুডেন্ট। এবার এদের এই ইলেকট্রনিক ঘড়িটা যখন নষ্ট হয়ে যাবে, বা তোমাদের ইলেকট্রনিক খেলনা বা ইলেকট্রিক্যাল খেলনা তো আছে, আছে তো, এই সমস্ত গুলো যখন নষ্ট হয়ে যাবে তখন সেই যে বর্জ্য তৈরি হয় সেটাকেও আমরা একটা বর্জ্য বলি, নাম দিয়েছি, সেটা হচ্ছে ইলেকট্রনিক বর্জ্য, ই ওয়েস্ট। প্লাস্টিকের ক্যারি ব্যাগ ইউজ করো কেউ? হাত তোলো, কে কে ইউজ করো? আর টিচাররা তো ইউজ করেন না নাকি? টিচাররা শুনছি ইউজ করে। এই ক্যারি ব্যাগ যখন বাজার থেকে তো ক্যারি ব্যাগের জিনিসপত্র দিয়ে দেয়, মাছ, মাংস, ফুল, এসব যখন বাড়িতে আনা হয়, জিনিসটা যখন নিয়ে নেওয়া হয়, তারপর সেই ক্যারি ব্যাগটা কি করো? কোথায় যায়? ফেলে দিই স্যার। কোথায় ফেলো? আমার বাড়িতে ফেলি না, ও বাড়ির পাশে অন্যের বাড়িতে ফেলে দিই, বা রাস্তায় ফেলে দিই, বা আমাদের এখানে ড্রেন আছে তার পাশে ফেলে দিই। আর তাছাড়া বড় গঙ্গা তো আমাদের কাছে আছে, এই বড় ড্রেন, না হয় সেটার পাড়ে ফেলে দিই, তাই তো? এবং এই যে ফেলা, বর্জ্য ফেলে দেওয়া, এটা আমাদের পৃথিবীতে সবচেয়ে বাজে ব্যবহার, সবচেয়ে বাজে অভ্যেস। আমরা কি বাজে যে অভ্যেসগুলো সেইগুলো কি ত্যাগ করি না রেখে দিই? কি করি?
তাহলে এটাও ট্যাগ করতে হবে। ইংরেজিতে এটাকে বলি লিটারিং, ওয়েস্ট লিটারিং। কোনো বর্জ্য ফেলা চলবে না কোথাও। এবং জানো, এই বর্জ্য ফেলে ফেলে হাওড়াতে, আমি বলছি, হাওড়াতে একটা বড় পাহাড় আছে, দেখেছো কেউ? কোথায় সেই পাহাড়টা? বেলগাছিয়া ওয়েস্ট ডাম্পিং ইয়ার্ড। এই যে সমস্ত বর্জ্য তৈরি হয় সেগুলো ফেলে ফেলে আজকে ওই রকম একটা পাহাড়ের স্তূপাকৃতির বর্জ্য ডাম্পিং ইয়ার্ড তৈরি হয়েছে। সেখানে গিয়েছো কখনো? একবার প্রত্যেককে রিকোয়েস্ট করছি যে তার পাশ দিয়ে একবার হেঁটে যাবে। গিয়েছো? আর কেমন লাগে সেটা বাড়িতে এসে এক পাতা লিখবে, তারপর বুঝতে পারবে, সেটা একবার পড়বে, তাহলে বুঝতে পারবে তোমার ফিলিংসটা কিরকম। সেই বর্জ্য, সেই ওয়েস্ট ডাম্পিং আমরা চাই না। এটা যেরকম অস্বাস্থ্যকর, এনভায়রনমেন্টের ক্ষতি করে এবং প্রচুর জিনিস নষ্ট করে। কিভাবে জিনিস নষ্ট করে? এনভায়রনমেন্টের ক্ষতি সে তো জানি, গন্ধ বেরোচ্ছে, সেখানে জল পড়লে সেটার বিভিন্ন পদার্থ সেগুলো জলের মাটির ভেতরে চলে যায়, জলে মিশে যায়, আমরা সেই জল খাই, এগুলো তো স্বাস্থ্যের সমস্যা। আর মেটেরিয়াল কিভাবে নষ্ট হয়? এইখানে যেগুলো তৈরি হয়েছে এই মোস্টলি হচ্ছে হলো বর্জ্য জিনিস থেকে তৈরি। কিছু ফ্রেশ মেটেরিয়াল নেওয়া হয়েছে, বর্জ্য থেকেও বর্জ্য নেওয়া হয়েছে। এবার এইটা এত সুন্দর করে তৈরি করা হয়েছে, সেইগুলো আমাকে যদি বলো যে স্যার, এই যে একটু আগে আমরা দেখলাম এক ম্যাডাম, বদিলি ম্যাডাম, তিনি 200 টাকা দিয়ে একটা তোমরা যে হারিকেন করেছো সেটা কিনে নিয়ে গেল। এটা কিসের থেকে তৈরি হয়েছে? যে মেটেরিয়াল গুলো আমার বর্জ্যের গ্রাউন্ডে বা ওয়েস্ট ডাম্পিং ইয়ার্ডে যেতে পারত, বা রাস্তায় পড়ে থাকতো, বা ড্রেনে পড়ে থাকতো, বা নদীতে যেত, সেই বর্জ্য নদী বা সমুদ্রে বা রাস্তায় না গিয়ে সেটা তোমরা ব্যবহার করেছো, এবং ব্যবহার করে তোমাদের কুশলী যে মন সেটা দিয়ে হাতে কলমে এমন একটা জিনিস তৈরি করেছো যে ওই বর্জ্য থেকে আয় হলো, ইনকাম হলো। তো 100 টাকা, এখন আমরা 200 টাকা পেলাম। কোনটা ভালো? বর্জ্যগুলো রাস্তায় ফেলে দিলাম, নোংরা হলো, ডাম্পিং ইয়ার্ড তৈরি হলো, গন্ধ হলো, পলিউশন হলো, সেটা ভালো? নাকি সেই বর্জ্যগুলো দিয়ে আমি শিখলাম যে কিভাবে জিনিসপত্র তৈরি করতে হয়, রিসাইকেল বা রিউজ প্রোডাক্ট, এবং তারপর সেটা দিয়ে আমি কিছু আয় করলাম? কোনটা ভালো? কোনটা ভালো? কে কে? এবং এইটা যদি ঠিকভাবে অর্গানাইজড ওয়েতে চালানো যায় তাহলে দিস ক্যান বি আ গুড বিজনেস। এটা অনেকেই জীবিকা নির্বাহের পথ হিসেবে বেছে নিতে পারো। সারা পৃথিবীতে, সারা ভারতবর্ষে, ওয়েস্ট বেঙ্গলেও প্রচুর রিসাইক্লিং এর বিজনেস এখন হচ্ছে। এই যে নীল যে চেয়ারগুলো দেখতে পাচ্ছ, সেই চেয়ারে 30% মেটেরিয়াল হচ্ছে হলো যে সমস্ত ফেলে দেওয়া ওয়েস্ট প্লাস্টিক, সেগুলো দিয়ে তৈরি। কিছু ফ্রেশ, কিছু প্লাস্টিক ওয়েস্ট দিয়ে এই চেয়ার তৈরি। এই চেয়ারের যে মেটেরিয়ালটা, গ্রানিউলস, প্লাস্টিক গ্রানিউলস, সেইগুলো প্লাস্টিক ওয়েস্ট দিয়ে মেশিন থেকে তৈরি হয়। অনেকদিন আগে এইরকম একটা মেশিন আমি তৈরি করেছিলাম, এবং ভারতবর্ষের সরকার আমাকে সেটা উদ্ভাবনের জন্য একটা পেটেন্টও দিয়েছিল। পেটেন্ট মানে তুমি যদি একটা মেশিন বা কোনো কিছু আবিষ্কার করো তাহলে তার স্বীকৃতি হিসেবে গভর্নমেন্ট থেকে পেটেন্ট দেয়, এবং তারপরে এরকম অনেক মেশিন তৈরি হয়েছে। সুতরাং বর্জ্য যে কোনো জায়গায় ফেলবো, ইয়েস আর নো? বর্জ্য যে কোনো জায়গায়, এক্সেলেন্ট। তাহলে কি করব? কোথায় ফেলবো, কোথায় রাখবো? গুড। এবার দেখো, তোমরা যদি বাদিকটায় তাকাও, আমার বাদিকে, তাহলে দেখবে নীল, লাল আর সবুজ, সেই রকম 3টে বিনের মেলা বসেছে ওখানে। এবং এই বিন 3টেতে তোমাদের যাবতীয় যা কিছু আছে, যা ওয়েস্ট তৈরি হবে, সেটা যে কোনো কিছু হতে পারে, কাপড়ের টুকরো হতে পারে, কাগজ হতে পারে, ইলেকট্রনিক প্রোডাক্ট হতে পারে, ইলেকট্রনিক ওয়েস্ট হতে পারে, খাবারের উচ্ছিষ্ট হতে পারে,
সমস্ত কিছু এই 3টে বিনে ফেলতে হবে। শুধু এই 3টে না, এই 3টে বাইরে যাবে, এই ঘরে ফেলো না, এই 3টে বাইরে যাবে, ওয়েস্ট বিন যেখানে রাখা থাকবে। আর তাছাড়াও আরো কয়েকটা ছোট ছোট বিন থাকবে, তোমরা সেই বিন ইউজ করবে। এবং আজকে তোমাদের বিন কালচার অ্যাডাপ্ট করাবো। বিন কালচার অ্যাডাপ্ট করানো মানে বিন ইউজ করার যে পদ্ধতি সেটা তোমাদের শেখানো হবে, এবং প্রত্যেক দিনের জন্য সেই বিন গুলো ইউজ করবে ওয়েস্ট স্টোরিং এর জন্য। সুতরাং ফার্স্ট যে ওয়েস্ট তোমার তৈরি হলো সেটা তুমি কোথায় ফেলবে তোমাকে বলে দেওয়া হচ্ছে। রেড বিন, গ্রিন বিন, হোয়াইট বিন। রেডে কি কি ফেলবো? যেহেতু প্লাস্টিক ওয়েস্ট এবং ইলেকট্রনিক ওয়েস্ট এখন চারিদিকে ছড়িয়ে আছে, তোমরা চোখ কান খুললেই দেখতে পাবে। প্লাস্টিক এবং ইলেকট্রনিক ওয়েস্ট সব তোমরা ফেলবে রেড বিনে। কোথায় ফেলবে? কি ফেলবে? গ্রিন বিন যেটা, সেটাতে রান্নাঘরের যাবতীয় কিছু উচ্ছিষ্ট, তরকারির খোসা, ডিমের খোসা, অন্যান্য কিছু, বা তোমাদের খাবারের পর তোমরা টিফিন নিয়ে আসো, তো টিফিন তো পুরোটা খাও না, ভালো হলে সব চেটে ফুটে খাও, আর যদি খারাপ হয় তাহলে পুরোটা খাওয়া হয় না, সব যাবে সবুজ বিনে, রাইট? আর বাকি যে ওয়েস্ট আছে সেটা কাপড় হতে পারে, কাপড়ের টুকরো, কাগজ, কোল্ড ড্রিঙ্কস খাও মেটালে, মেটাল ক্যানে, সেই সব যাবে চলে নীল বিনে। তাহলে আর কোন টাইপের ওয়েস্ট কি রইল বাকি? কিচ্ছু বাকি রইল না। তাহলে তোমাদের যদি ওয়েস্ট কোনো কিছু তৈরি হয়, সেই ওয়েস্ট ফেলে দেওয়ার জন্য তোমাদের কি আর চিন্তা করতে হবে? চিন্তা করতে হবে। এবার তোমাদের নেক্সট কোয়েশ্চেন হতে পারে, স্যার এই ওয়েস্ট দিয়ে কি করবো আমরা? সবুজ যে ওয়েস্ট বিন, সেটার যা কিছু আছে সেটা দিয়ে স্কুলে কম্পোস্ট সিস্টেম চালু করা যেতে পারে। সেটা স্কুলের জায়গা আছে, তারপর তোমাদের স্কুলে দেখলাম সুন্দর বাগান। তার সঙ্গে সঙ্গে আর একটা কথা বলে রাখি তোমাদের, সেটা আমার মনে ছিল না, হঠাৎ করে মনে এলো। আমি যখন তোমাদের হেডমিস্ট্রেসের সাথে কথা বলছিলাম, উনি যখন বললেন যে আমরা এই মিশনে যুক্ত হতে চাই, আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই। তো তারপর ট্রেনিং এও গিয়েছিলাম তোমাদের টিচাররা কয়েকজন, এবং ট্রেনিং এর পরে বললো ঠিক আছে আমাদের এই ইনাগুরেশনটা করবো। তো আমাদের কতগুলো সেট নর্মস আছে, এই প্রোগ্রাম কিভাবে প্রোগ্রাম হবে, কিভাবে বিনের কালচার অ্যাডাপ্ট করা হবে, প্ল্যান্টেশন হবে, এই সমস্ত কিছু। তো সব ইনস্ট্রাকশন গুলো পাঠানোর পরে আমরা তারপর কথাবার্তা যখন হচ্ছে, তখন তোমাদের হেডমিস্ট্রেস বলেন স্যার আপনি আমাদের স্কুলে এসেই দেখুন না, তারপর আপনি বুঝবেন আমরা কিভাবে কি করছি না করছি। তো ঠিক আছে, কিন্তু আজকে এসে আমি যেটা দেখলাম সেটা সত্যি অতুলনীয়। তার মধ্যে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে তোমাদের বাগানটা সুন্দর, একটা মাঠ সুন্দর ছোট আছে, স্টেজ ইজ ভেরি অ্যাট্রাকটিভ স্টেজ, যেখানে তোমরা সবাই মিলে ওত দিলে, আমরাও ছিলাম। আর আরো বেশি অ্যাট্রাকটিভ হচ্ছে হলো, দিস ইজ মাই ফার্স্ট স্কুল ইন কলকাতা অ্যান্ড হাওড়া, যেখানে আমি এইরকম এত বড় একটা এসি রুমে, অডিটোরিয়ামে, so I must congratulate your head headmistress Devolina Chatterjee for her leadership and her ওকে। এবার আমি অন্য জায়গায় ফিরি, এটাই বলার জন্য আমি ভাবলাম যে এটা বলা উচিত তোমাদের, ইউ মাস্ট বি এনকারেজড। এবার বাকি যে ওয়েস্ট দুটো বিন আছে সেইগুলো দিয়ে ম্যাক্সিমাম যে ওয়েস্ট, কারণ কি এই দুটো বিনে যেগুলো পড়ছে সেগুলো খুব একটা নোংরা হয় না, কিন্তু সেখানে কাদা লাগে না, সেখানে জল লাগে না, সেখানে অন্য কিছু লাগে না। সুতরাং সেইগুলো যদি দরকার হয় একটু ডিকন্টামিনেশন করে, তোমাদের কয়েকজন টিচার আছে খুব গুণী, যারা এই হাতে কলমে কাজ শেখাতে পারে, তাদেরকে সঙ্গে নিয়ে তোমরা কিন্তু এই প্রোডাক্ট গুলো তৈরি করবে। কিন্তু এই প্রোডাক্ট শুধু তৈরি করবে এবং সাজিয়ে রাখবে, তাতে আমি সন্তুষ্ট নই। আমার এই মিশনে বলছি যে প্রোডাক্ট তৈরি করো এবং সেটা যাতে একটা বিজনেস মডেল তৈরি করতে পারো। আমি রিকোয়েস্ট করব, তোমরা কি এই সমস্ত প্রোডাক্ট থেকে কেউ বিজনেস তৈরি করতে আগ্রহী আছো? কে কে একটু হাত তোলো। এক্সেলেন্ট, অধিক হাত তুলেছে। আমি রিকোয়েস্ট করব কনসার্ন টিচারকে এবং হেডমিস্ট্রেসকে যে এই স্কুল থেকে
অন্তত কয়েকটি ছোট ছোট গ্রুপে মেয়েরা হাতে কলমে যেগুলো কাজ করছে ওয়েস্ট থেকে, সেটা দিয়ে বিজনেস ডেভেলপ করা। এবং আমি নেক্সট টাইমে তোমাদের স্কুলে যখন আসবো, ইনফ্যাক্ট আমি যেটা রিকোয়েস্ট করবো, পুজোর সময় একটা বিরাট মার্কেট থাকে, প্রচুর লোক প্রচুর কিছু কেনে। তোমরা পুজোর সময় কোন একটা জায়গায় স্টল দিয়ে, অথবা পুজোর পরে ডিসেম্বরের মধ্যে পরীক্ষাটা হয়ে গেল, পরীক্ষার পড়াশোনা তো করতে হবে, শুধু এসব করলে চলবে না, সেই সময় একটা কমিউনিটি মেলা যেটাতে অকশন হবে এবং বিক্রি হবে, সেই রকম একটা অর্গানাইজ করো। আমরা সেখানে আসবো, আমরা সেখানে সাপোর্ট দেবো। সেখানে সমস্ত বাইরের লোক, শুধু টিচাররা না। এবং সেইখান থেকেই শুরু হবে ওয়েস্ট রিসাইক্লিং প্রোডাক্টের বিজনেস এই স্কুলের মেয়েদের। হবে তো? এবার আমি কতগুলো ছোট ছোট কথা বলবো যেগুলো তোমাদের পক্ষে খুব সুবিধে হবে জানা। যেমন ধরো, এই যে পলিউশন, আমাদের অসুবিধে কোথায়? এই যে ডাম্পিং ইয়ার্ড আছে, সেইখানে তোমরা যদি কোনো সময় গ্রীষ্মকালে যাও, বিভিন্ন জায়গায় তোমরা দেখবে যে ধোঁয়া উঠছে, এবং কোন কোন জায়গায় আগুন দেখতে পারবে। সেটা কি জানো? সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। কে কে নাম শুনেছে গ্রিন হাউস গ্যাসের? আরে বাবা, তো সব শিক্ষিত লোকজন এখানে বসে আছে আমার সামনে, সব ছেলে মেয়েরা। এই গ্রিন হাউস গ্যাস হচ্ছে মিথেন গ্যাস, CH4, তাই তো? ঠিক বললাম? এটা আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকারক। এবং এইগুলো যখন ডাম্পিং ইয়ার্ডে অনেক বেশি চাপ হয় এবং টেম্পারেচার উঠে যায়, তখন এটার মধ্যে না আগুন ধরে যায়, এবং সেটার থেকে এই গ্রিন হাউস গ্যাস বেরোয়, এবং সেইগুলো বাতাসে যত ছড়িয়ে পড়বে আমাদের শরীরের জন্য তত ক্ষতিকারক। এটা হচ্ছে একটা। 2 নম্বর কি হয়, বৃষ্টিতে বা যে কোনো ভাবে ওয়েস্ট ডাম্পিং ইয়ার্ডে যদি জল পড়ে, তাহলে সেই জল দূষিত হয়ে ডাম্পিং ইয়ার্ডে মাটির ভেতরে ঢুকে যায়। এবার আমাদের পানীয় জল কোথেকে আসে জানো কি? পানীয় জল কোথেকে আসে? মাটির নিচে সোর্স থেকে আসে। আমরা তাকে অ্যাকুইফার বলি, তাই তো? মাটির নিচে বড় বড় জলাশয় আছে যেগুলো আমরা দেখতে পাই না, অনেক ডিপে। তোমরা আগে, আমি জানি না তোমরা দেখছো কিনা, আগে আমাদের কল ছিল, ডিপ টিউবওয়েল। এইগুলো যেখান থেকে জল ওঠায়, সেই জায়গার জলগুলো কন্টামিনেটেড হয়ে যায় আমাদের এই ওয়েস্ট থেকে। তাহলে ওয়েস্ট ডাম্পিং এর ক্ষতিকারক দিকগুলো কি? মাটিকে নষ্ট করে কন্টামিনেশন থেকে, আমাদের ড্রিঙ্কিং ওয়াটারকে নষ্ট করে, আমাদের বায়ুকে নষ্ট করে, এবং আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে। সুতরাং আমরা ডাম্পিং ইয়ার্ড চাই না। এবং ওই যে ডাম্পিং ইয়ার্ড আছে, সেইখানে কিন্তু এই সমস্ত ওয়েস্ট যেগুলো দিয়ে প্রোডাক্ট তৈরি করে, তার সেইটা দিয়েই ডাম্পিং ইয়ার্ডটা তৈরি। সুতরাং সেইগুলো যদি আমরা রিসাইকেল করি, তাহলে কি ডাম্পিং ইয়ার্ডটা তৈরি হবে? ডাম্পিং ইয়ার্ডে যাবেই না ওয়েস্ট, তাই তো? তোমরা দেখবে আরেকটা জিনিস, এই যে ওয়েস্ট আমরা যে লিটার করি, ফেলে দিই, এটা থেকে কি অবস্থা হতে পারে সেটা একটা তো হাওড়া ডাম্পিং ইয়ার্ড তোমরা দেখতে পারবে। 2 নম্বর হচ্ছে, এটা তোমাদের ইনফরমেশনের জন্য, অনেকেই হয়তো জানো, প্যাসিফিক ওশান একটা সাগর আছে, জানো কি? নাম শুনেছ? প্যাসিফিক ওশান বাংলাটা কি? প্রশান্ত মহাসাগর, তাই কি? ওইখানের একটা জায়গায় এই যে সমস্ত জাহাজ থেকে ময়লা ফেলে বিভিন্ন রকমের, এবং এই নদী সমুদ্রে এইসব গিয়ে গিয়ে ভাসতে ভাসতে, সেখানেও সমুদ্রের মধ্যে একটা বিশাল পাহাড়ের আকারে একটা জায়গা তৈরি হয়েছে। আমরা সেটার নাম কি দিয়েছি জানো? গার্বেজ, প্যাসিফিক গার্বেজ প্যাচ। কি নাম? এই যে প্যাসিফিক গার্বেজ প্যাচ, মানে প্যাসিফিক ওশানের মধ্যে এত বড় গার্বেজের একটা স্তূপ হয়ে আছে, এটা সাইজ কত বড়? হাওড়ার মতো সাইজ হলে কি তোমরা অবাক হবে? হাওড়ার মতো নয় এর সাইজ। তোমরা ফ্রান্স নামে কোনো কিছু শুনেছ? কি সেটা? একটা দেশ। কোথায় আছে? ও এক্সেলেন্ট। 3টে ফ্রান্সের মতো দেশের সাইজে ওই গার্বেজ প্যাচ তৈরি হয়ে আছে ওখানে।
এবার বুঝতে পারছো, সেটা সরানোর জন্য কয়েক হাজার কোটি টাকা দরকার, সরাতে পারছি না আমরা। সুতরাং ওয়েস্ট লিটারিং করা যাবে না। তোমরা মাইক্রোপ্লাস্টিকের শব্দ শুনেছো? কে কে শুনেছো? হাত তোলো। মাইক্রোপ্লাস্টিক কিভাবে তৈরি হয় জানো? এই যে প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিক ক্যারি ব্যাগ আমরা বিভিন্ন জায়গায় ফেলে দিচ্ছি, এইগুলো যেতে যেতে ড্রেন থেকে নদীতে, পুকুরে, সমুদ্রে এসব চলে যায়। এবার যে কোনো জলাশয়ে প্লাস্টিক গিয়ে কোন একটা জায়গায় আটকে থাকে। রোদ, ঝড়, জল এসবে কি হয়, অনেকদিন পর সেই প্লাস্টিক গুলো শক্ত হয়ে ভেঙে যায়, গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এবং এই গুঁড়োগুলো এক একটা মাইক্রনের আকারে, 4 মাইক্রন, 5 মাইক্রন, 3 মাইক্রন, খুব ছোট, চোখে নাও দেখা যেতে পারে, দেখাও যেতে পারে। এই জিনিসগুলো, প্লাস্টিকের কণাগুলো, এগুলো জলের মধ্যে ভাসতে থাকে। এবার জলে তোমরা সাঁতার দাও, পুকুরে আবার নদীতে কেউ দিয়েছ? অনেকেই যায়। মুখে জল ঢোকে, কিছু তার মধ্যে পেটে যায়, ওই সব মাইক্রোপ্লাস্টিক গুলো সঙ্গে প্লেনে যাচ্ছে। মাছ খাও তো, মাছ কোথায় থাকে? কি খায় মাছ? কোথা থেকে খায় খাবার? ওই জল থেকে। এবার সেই জল মাছের পেটে গেল মানে মাইক্রোপ্লাস্টিক ঢুকে গেল। আর সেই মাছ যখন আমরা বাড়িতে রান্না করে খুব সুস্বাদু করে খাই, তুমি মাছ যখন খাচ্ছ তখন তোমার পেটে মাইক্রোপ্লাস্টিক ঢুকছে। এবার মাইক্রোপ্লাস্টিক যখন ঢুকছে, এই প্লাস্টিক আমাদের শরীরের ভেতরে ঢুকে পড়া মানে আমাদের ভেতরে কার্সিনোজেনাস, ক্যান্সারাস সমস্ত রোগের সৃষ্টি হতে পারে, বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হয়। তো সুতরাং দেখো, আমি একটা প্লাস্টিক ফেলে দিলাম, তার ফল কি হতে পারে বুঝতে পারছো? সুতরাং কোন ওয়েস্ট কি ফেলে দেওয়া উচিত? সবাই কি এটা স্বীকার করছো? সবাই এটা মানবে যে প্লাস্টিক ফেলবো না বা অন্য কোনো ওয়েস্ট ফেলবো না? তাহলে কি করব? যা ওয়েস্ট জেনারেটেড হবে সেটা কি করব? ওয়েস্ট বিনে ফেলতে হবে। এবং ওয়েস্ট বিনে যা কিছু ওয়েস্ট হবে, যেটুকু বিক্রি করা যায় করব, বাকিটা আমরা রিসাইকেল প্রোডাক্ট তৈরি করে একটা সার্কুলার ইকোনমি এস্টাবলিশ করব। এখান থেকে আমি আর্ন করব, এখান থেকে আমি বিজনেস তৈরি করব। আমার যদি দরকার হয় সেই বিজনেসটাকে আরো বড় করতে পারি, তাহলে আরো 3 জনকে ট্রেনিং দিয়ে সেই বিজনেসে ঢোকাবো, সো দ্যাট এটা আমাকে একটা জীবিকা নির্বাহের পথ দেখিয়ে দেবে। তাই তো? আমি এটুকুই বলে আজকে আরেকবার তোমাদের হেডমিস্ট্রেস এবং অন্যান্য মিস্ট্রেস যারা আছেন, শিক্ষিকা, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আর সবচেয়ে বেশি ধন্যবাদ ছাত্রীদের জানাচ্ছি, কারণ তোমাদেরই এই সিস্টেমটা এগিয়ে নিয়ে যেতে হবে। প্রত্যেক দিন বিন ইউজ করতে হবে, করবে তো? স্যারকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত মূল্যবান বক্তব্য তিনি রেখেছেন আমাদের সামনে। অনেক কিছু জানলাম, শিখলাম, যেগুলো আমাদের পরে কাজে লাগবে নিশ্চয়ই। আমরা কিছু বক্তব্য রাখার জন্য ডেকে নেব শ্রীমতী প্রণতি ঘোষ মহাশয়াকে। তার কাছ থেকে আমরা কিছু শুনে নেব। ধন্যবাদ। ISWMAW পক্ষ থেকে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সমস্ত শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ এবং অন্যান্য স্কুল থেকে যারা এসেছেন, প্রধান শিক্ষক, শিক্ষিকা এবং আজকের উপস্থিত অন্যান্য অতিথিবর্গকে ISWMAW পক্ষ থেকে সাদর আমন্ত্রণ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বিশেষ করে অভিনন্দন জানাই এই স্কুলের সমস্ত ছাত্রীদের, কারণ আজকে থেকে ISWMAW সারা পৃথিবীতে পরিবেশ রক্ষার জন্য যে মিশনে কাজ করে চলেছে, আজকে থেকে এই বিদ্যালয়ের সমস্ত ছাত্রীরা এবং শিক্ষিকা, শিক্ষাবৃন্দ, এই বিদ্যালয় এর সমস্ত সবাই এই মিশনের অন্তর্ভুক্ত হলে, তাই বিশেষ করে ছাত্রীরা অন্তর্ভুক্ত হলে বলে, এই মিশনের সদস্য হলে বলে আমি তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। তোমাদের জন্য একটি বিশেষ সরকারি বক্তব্য। আমরা বুঝতে পারছি যে আমরা
অবস্থার মধ্যে দিয়ে চলেছে। আমরা এতক্ষণ যেখানে ছিলাম কি দুঃসহ গরম আমরা অনুভব করেছি। তোমরা র্যালিতে গেলে এত সুন্দর একটা র্যালি করলে, কিন্তু তোমরা দেখেছো যে প্রচন্ড গরম। এমন এত বিশ্ব উষ্ণায়ন, এই বিশ্ব উষ্ণায়নের জন্য সারা পৃথিবীর সঙ্গে ISW MAW বিভিন্ন দেশের সঙ্গে কাজ করে চলেছে। এই বিশ্ব উষ্ণায়নের জন্য কিন্তু আমরাই দায়ী। আমরা প্রত্যেকে যদি পরিবেশ সচেতন হই এবং প্রত্যেকে যদি কিছু নিয়ম পালন করি সচেতন নাগরিক হিসেবে, তাহলে আমরা কিন্তু এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারবো বলে আমরা আশা রাখি। আমরা বিশেষ করে এই মিশনে তোমাদের অন্তর্ভুক্ত করেছি, তার একটা বিশেষ কারণ আছে। কারণ তোমরা এখন স্কুলে পড়ছো। এই স্কুল লেভেলে আমরা বিদ্যালয়ে যা কিছু শিখি তা আমাদের সারা জীবনের পথেও হয়ে থাকে। তাই এখন থেকে একজন নাগরিক হিসেবে তোমরা আজকে যে ওঠ নিয়েছো, তা যদি প্রত্যেক দিন প্রত্যেকে মেনে চলো, অর্থাৎ শুধু শুনলে হবে না, তোমরা যদি তা প্রত্যেকে ইমপ্লিমেন্ট করো, তাহলে আমাদের বিশ্বাস তোমাদের হাত ধরে আমরা একটা সুন্দর জীবাণুমুক্ত সুন্দর পরিবেশ পাবো, সুন্দর একটা পৃথিবীতে প্রবেশ করতে পারবো। তাই শুধুমাত্র অঙ্গীকারবদ্ধ হলেই হবে না, আমাদের প্রত্যেককে প্রাত্যহিক জীবনে সেগুলো মেনে চলতে হবে। তোমরা এতক্ষণ প্রফেসর ঘোষের কাছে শুনলে যে কি করে আমরা জিরো ওয়েস্ট এবং সার্কুলার ইকোনমির যে আসল কথা, কিভাবে আমরা ওয়েস্ট কমাবো, অর্থাৎ রিডিউস। তোমরা প্রত্যেকে বইতে পড়ছো রিডিউস, রিইউজ এবং রিসাইক্লিং। এই তিনটি বিষয় তোমরা তো প্রত্যেকে পড়ছো প্রতিদিন এনভায়রনমেন্টে, কিন্তু শুধুমাত্র তাকে বইয়ের পৃষ্ঠায় আবদ্ধ করে রাখলে চলবে না। আমাদের প্রাত্যহিক জীবনে তাকে ইমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ কাজে লাগাতে হবে। আমরা প্রথমেই লক্ষ্য দেব কি করে বর্জ্য কম উৎপাদন করা যায়। এতক্ষণ প্রফেসর ঘোষের কাছ থেকে তোমরা নিশ্চয়ই এই মূল্যবান বিষয়গুলো জেনে গেছো যে কি করে তোমাদের পরিবেশ সচেতন হতে হবে। পরিবেশ বলতে কিন্তু শুধু আমরা যা চোখে দেখতে পাচ্ছি, চারপাশে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, ময়লা পড়ে রয়েছে, বাতিল জিনিস পড়ে রয়েছে, স্তূপ হয়ে রয়েছে, তাই নয়। পরিবেশ মানে আমি যেখানে থাকি তার চারপাশের মানুষজন, তার প্রত্যেকটি ধূলিকণা, আলো, বায়ু, আকাশ, সমস্ত কিছু। তাই পরিবেশ রক্ষার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যা চোখে দেখছি, এতক্ষণ যেটা প্রফেসর ঘোষ বললে, সেই পরিবেশের আবর্জনা মুক্ত করা নয়। পরিবেশ রক্ষা করতে হবে প্রত্যেককে। তোমরা স্কুলে আসছো, তোমরা প্রতিদিন যে মূল্যবোধগুলো শিখছো, সেই মূল্যবোধগুলোকে আমাদের প্রত্যেক দিনে মনে রাখতে হবে। মূল্যবোধ বলতে কাকে বোঝায়? মূল্যবোধ হচ্ছে নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, অন্যের বিপদে সাহায্য করা, সহমর্মিতা, সুন্দর কথা বলা, সুন্দর তোমার উপস্থিতি যেন সেই পরিবেশকে সুন্দর করে রাখে। তাই প্রত্যেককে মনে রাখতে হবে যে আমরা বিদ্যালয়ে যেমন বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যেমন আমরা পরিবেশটাকে সুন্দর করব, যেটা চোখে দেখা যায়, সেই সঙ্গে সঙ্গে একজন আদর্শ মানুষ হিসেবে আমরা যে মূল্যবোধগুলোকে অনুধাবন করছি, সেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে সেগুলোকেই আমরা কাজে লাগাবো। তাহলেই কিন্তু একটা পরিবেশ সবচাইতে সুন্দর হবে। আমরা প্রচুর শ্রুতিকটু কথা শুনতে পাই, আমরা কখনো সেই শ্রুতিকটু কথা বলবো না। অন্যের বিপদে সাহায্য করব এবং অন্যায় দেখলে সেই অন্যায়কে প্রতিবাদ করব। এই যে মানসিকতা, এই মানসিকতা একটা মানুষকে সুন্দর করে তোলে, একটা পরিবেশকে সুন্দর করে তোলে। তাই পরিবেশ রক্ষার তাগিদে এই যে 3 দিন কালচার প্রফেসর ঘোষ এতক্ষণ বললেন, সেটা যেমন আমাদের প্রাত্যহিক জীবনে আমরা প্রত্যেক দিন ইমপ্লিমেন্ট করব, সেই সঙ্গে সঙ্গে আমাদের যে মূল্যবোধগুলো আমরা প্রত্যেক দিন বিদ্যালয়ে এসে শিখছি, সেই প্রত্যেক দিনের পাঠের এই মূল্যবোধগুলো আমাদের বাড়িতে, আমাদের বিদ্যালয় এবং আমাদের সমাজে সেই মূল্যবোধগুলো ছড়িয়ে দেব। তবেই একটি জায়গা, একটি পরিবেশ সুন্দর হয়ে উঠবে। তোমাদের হাত ধরে এই বিদ্যালয়, তোমাদের বাড়ি, তোমাদের চারপাশ, তোমাদের জেলা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ এবং সর্বোপরি আমরা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো। তোমরা আজকে যে অঙ্গীকার নিয়েছো, সবাই সেটা প্রত্যেক দিনে কাজে লাগাবে তো? আর আমরা কি অঙ্গীকারে কি করেছি যে এবছর আমরা 20 জনকে এ ব্যাপারে সচেতন করব। তাহলে আমরা এখানে যতজন আছি 20 দিয়ে গুণ করলে কতজন হবে? অনেকজন তো।
সচেতন করতে পারবো। তা পরিবেশ সুন্দর করে তুলতে হলে আমরা কার উপর সবচেয়ে বেশি দায়িত্ব? পরিবেশ সুন্দর করার দায়িত্ব সবচাইতে কাদের উপর? এই তো সুন্দর বুঝেছ যে তোমাদের ওপরেই কিন্তু এই দায়িত্ব। তাহলে আজকে থেকে আর নয়, আর বাতিল বলে বর্জ্য বলে কিছু হয় না। এতক্ষণ প্রফেসর ঘোষ বলছিলে, তোমরাও তো তোমাদের র্যালিতে গিয়ে তোমরা বলছিলে যে বাতিল নয়, বর্জ্য নয়, বর্জ্য কি? বর্জ্য সম্পদ। তাই প্রত্যেকটি বর্জ্য জিনিসকে আমরা রিসাইকেল করে সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি করব। আমরা এখানে বলছি, তোমরা শুনছো, তা শুধু নয়, আমরাও তোমাদের কাছ থেকে সমৃদ্ধ হচ্ছি। আমরা ঢোকার সময় দেখছিলাম তোমরা দুপাশে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে রেখেছো। এই যে তোমাদের সৃষ্টিশীলতা, এই যে বাতিল জিনিস দিয়ে জিনিস তৈরি করে সুন্দর একটা সৃষ্টিশীল জিনিস তৈরি করা, এটার মধ্যে দিয়ে প্রফেসর ঘোষ যেমন বলছিলেন একটা বিজনেস মডেল যেমন তৈরি হয়, সেই সঙ্গে সঙ্গে তোমাদের সৃজনশীলতারও বিরাট একটা প্রকাশ ঘটে। তাই পড়াশোনা তো চলবেই, পড়াশোনার সঙ্গে সঙ্গে মূল্যবোধগুলোকে বাঁচিয়ে রেখে আমরা প্রকৃতিকে সুন্দর করার জন্য রিসাইকেল মডেলে সুন্দর সুন্দর জিনিস তৈরি করে প্রকৃতির বর্জ্য দূষণ যেমন কমাবো, সেই সঙ্গে সঙ্গে সৃষ্টিশীলতাকে আরো এগিয়ে নিয়ে যাব এবং পৃথিবীকে দূষণ মুক্ত করব। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদের তো নির্মল বিদ্যালয়ে যে সপ্তাহ চলছে, সেখানে তো তোমরা শিখেছো যে কিভাবে নিজের শারীরিক পরিচ্ছন্নতা বজায় রাখতে হয়। সেই শারীরিক পরিচ্ছন্নতা বজায়ের সাথে সাথে মানসিক পরিচ্ছন্নতা বজায় রেখে সুন্দর শরীর, সুন্দর মনের অধিকারী হয়ে একজন সুন্দর নাগরিক হয়ে তোমরা গড়ে উঠবে, এই আশা আমাদের থাকবে। আমরা যখন আবার তোমাদের স্কুলে আসবো, আমরা যেন দেখি যে তোমাদের হাত ধরে আইএসডব্লিউ, এমএডব্লিউ যে মিশন সুন্দর রাখা, বর্জ্য ব্যবস্থাপনার যে মডেল তোমাদের কাছে আজকে প্রফেসর ঘোষ বলে দিলে, সেই মডেল তৈরি করে তোমরা এই এলাকার মধ্যে সব বর্জ্য ব্যবস্থাপনায় একটা দিশা দেখাচ্ছ তোমাদের স্কুলে, তোমরা সমস্ত ছাত্রীরা। এই বিশ্বাস রাখতে পারি তো পরে যখন আসবো? তাই তো? ঠিক আছে, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, নিজে ভালো থাকবে, অন্যকে ভালো রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রীমতী প্রণতি ঘোষ মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ তার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা এবার কিছু বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি পর্বতারোহী শ্রী মলয় মুখোপাধ্যায়কে। উনি আগেও আমাদের বিদ্যালয়ে এসেছেন, আমাদের বছরখানেক বা বছর দুয়েক আগে আমাদের স্পোর্টসে এসেছিলেন উনি। তো সেদিন উনি একটা কথা বলেছিলেন, মূল্যবান কথা, সেটা আমাদের আজও মনে আছে। উনি বলেছিলেন যে আমি এভারেস্ট হয়েছি বটে, কিন্তু তোমরা যে যে বিষয়টা ভালো পারো সেই বিষয়েই সর্বোচ্চ শিখর ছোঁয়ার চেষ্টা করো। খুব ভালো লেগেছিল ওনার এই কথাটা। তো আজকেও ওনার কাছ থেকে আমরা কিছু মূল্যবান বক্তব্য শুনবো, তাকে আমরা একটু ডেকে নেব। নমস্কার, প্রত্যেককে আমার প্রণাম। মঞ্চে ভূমিষ্ঠ অনেক প্রবীণ মানুষ আছেন এবং আমার সামনে যারা রয়েছে ছোটরা। আসলে যে বিষয়টা নিয়ে আজকের এই অনুষ্ঠান, স্যার এবং ম্যাডাম কিন্তু সেটা বলে দিয়েছেন। সেইভাবে দেখতে গেলে আমি সরাসরি সেই বিষয়ের মানুষ নই, কিন্তু এই স্কুলের সাথে একটা দীর্ঘদিনের সম্পর্ক ম্যাডামের জন্য হয়েছে। এবং এসে যে এত সুন্দর সুন্দর জিনিস তোমাদের দেখলাম, যেগুলো তোমরা বানিয়েছো, খুব ভালো লাগলো। আমি কিন্তু পরিবেশ নিয়ে কাজ করি, বলার উদ্দেশ্য হচ্ছে, আমি ছোট কথায় বলবো, আমি একজন পর্বতারোহী, আমি একজন স্পোর্টস পার্সন, কিন্তু বেশ কিছু বছর ধরে পরিবেশ নিয়ে আমাদের অনেক কাজ করতে হয়। সেই কাজগুলো যখন করি আমরা, সেটা করতে গিয়ে যখন ছোট ছেলে মেয়েদের কাছে যাই, তখন একটাই কথা বলি, সেটা একটু আগে ম্যাডাম বললেন যে আমি বোধহয় বছর দেড়েক আগে একটা কথা বলে গিয়েছিলাম যে আমি এভারেস্টে উঠেছি বলে সবাইকে উঠতে হবে এরকম না, কিন্তু যে যে বিষয়টা ভালো পারো সেই বিষয়ের এভারেস্টে ওঠার চেষ্টা করো। মানে কেউ যদি সেলাই ভালো করে, তাহলে সেটা সব থেকে ভালো জায়গায় পৌঁছবার চেষ্টা করো। তো সেটা বলবো আমি, সেটা হচ্ছে কিছুদিন আগে একটা ক্লিনিং এক্সপিডিশন হয়েছিল আমাদের। প্রতি বছর
আমরা বিভিন্ন জায়গায় ট্রেনিং প্রোগ্রাম করি। আমি স্যারকে এক্ষুনি বলছিলাম যে এই বিষয়ে আমি খুবই উদ্যোগী এবং উদ্যমী একজন মানুষ। যদি কখনো প্রয়োজন পড়ে বলবেন। আমি অনেক বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে কখনো রিভার বেডে ট্রেনিং বিভিন্ন জায়গায় আমরা করে থাকি। কিছুদিন আগে শুশুনিয়া পাহাড়ে ভীষণ ময়লা হয়, আপনারা জানেন। টুরিস্ট যেখানে যায় অনেক ধরনের ময়লা সেখানে হয়। তো ছোট ছোট বাচ্চাদের নিয়ে একটা ফেসবুক পোস্ট করেছিলাম আমি, যে এরকম আমি শুশুনিয়া পাহাড়ে যাচ্ছি একটা ট্রেনিং প্রোগ্রাম করতে। সেই পোস্ট দেখে সেইখানে অনেক মানুষ বেড়াতে গিয়েছিল, তারা যোগদান করেছিল। 97 বস্তা প্লাস্টিক আমরা কুড়িয়েছিলাম। আমার সাথে প্রায় 50 জন হাত লাগিয়েছিল। তো যেটা বললাম যে শুরু থেকে আমরা যদি প্রকৃতিকে ভালোবাসি, আমরা যদি ক্যাম্প করি, আমি প্রথমেই বলেছি আমি অ্যাডভেঞ্চারের মানুষ। আমি 15 দিন আগেও রাশিয়া জর্জিয়ার বর্ডারে ছিলাম ককেশাস মাউন্টেন এরিয়াতে। আমি যদি অ্যাডভেঞ্চারের লোক, আমি প্রকৃতি প্রেমিক একজন মানুষ এবং একজন স্পোর্টস পার্সন। তা আমি এটাই বলবো যে যদি ছোট থেকে কেউ ক্যাম্প করে, প্রকৃতিকে ভালোবাসে, একদম শুরু থেকে না তার মানসিক গঠনটা এক ধরনের হয়, একদমই অন্য রকমের হয় মানসিক গঠনটা। তার কারণ আমি দেখেছি, আমি সারা বছর তোমাদের মতো ছোট ছেলে মেয়েদের সাথেই থাকি, যারা যেসব ছেলে মেয়েরা ছোট থেকে ক্যাম্পে গেছে, স্কাউট করেছে বা এনসিসি করেছে, তুমি দেখবে তারা একটু অন্য রকমের থেকে কিন্তু আলাদা। তাই এটাই বলবো, তোমরা প্রকৃতিকে ভালোবাসো, কখনো যে যেরকম পারো ট্রাভেল করো। ট্রাভেল হচ্ছে আমাদের সব থেকে বড় শিক্ষা দেয়। আর কখনো যদি সুযোগ হয়, আমি এখানে স্লাইড শো করে যাবো যেসব ট্রেনিং এক্সপিডিশন গুলো আমি করেছি। মানে সেটা ধরো এভারেস্ট বেস ক্যাম্পে কোনো বিদেশি টিমের সাথে, আবার এখানে কোনো রিভার বেডে একটা প্রোগ্রাম করেছিলাম, সেভ দি গ্যাঞ্জেস ফ্রম পলিউশন। সেই প্রোগ্রামটা ছিল গঙ্গা সাগর থেকে গোমুখ 2500 কিলোমিটার রাস্তা, গঙ্গার লেন্থ 2525 কিলোমিটার। এই 2500 কিলোমিটার রাস্তা পুরো ওয়াকিং এক্সপিডিশন ছিল এবং আমাদের বার্তা ছিল যে গঙ্গাকে দূষণ মুক্ত করা। জানি না সেই প্রসারে কতটা কি হয়েছে, কিন্তু এটুকু বলতে পারি, ছোট ছেলে মেয়েরা যারা ছোট থেকে ক্যাম্প করে, তারা অন্তত যাই হোক হঠাৎ করে হাত থেকে দেখবে লজেন্স টাইপের প্লাস্টিক ফেলে দেয় না। যেসব বাচ্চারা ক্যাম্প করে, আমি কিন্তু বললাম এই কাজটা করে না। তো যাই হোক, কখনো সুযোগ হলে আমি অবশ্যই আমার সাথে তোমরা থাকো, আমরা অনেক কিছু প্রোগ্রাম করতে পারি। আমি স্যারকে এখনই বলছিলাম, সামনে যদি এরকম কিছু প্রোগ্রাম করেন বলবেন, আমি অনেক বাচ্চাদেরকে নিয়ে যাব। আর বিশেষ কিছু আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, অত্যন্ত সুন্দর এই অনুষ্ঠান হয়েছে। আর একবার আমি স্যারেদের, ম্যাডামদের এবং আপনাদের হেডমিস্টার দেবলীনা ম্যাডামকে শ্রদ্ধা জানিয়ে, প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। মেয়েদের কাছ থেকে একটুখানি শোনা চেয়ে হচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন সৌমিত্র বাবু, উনি কিছু বলবেন, ওনার বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের সমৃদ্ধ করবেন, তাই ওনাকেও আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। আমরা ছোটরা সবাই এখানে আছো, সকাল থেকে অনেক পরিশ্রম হচ্ছে পরিবেশ বাঁচানোর জন্য। দিদিমণি সকালবেলা ম্যাডাম ভোট নিয়েছেন, শপথপত্র পাঠ করিয়েছেন, তারপরে তোমরা র্যালি করেছো, তারপর এখন বসে একদম কাট আলোচনা, রসপস্কিং আলোচনা, এগুলো শুনতে সকলেই খুব বিরক্ত এবং কথাবার্তা অনেক বেশি হয়ে গেছে। আমি শুধু বলবো যে প্রত্যেকটি আমরা যারা এই স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিছু খাওয়া দাওয়া হয়, হ্যাঁ, ছোট ছোট এক্লেয়ার্স, তারপরে ওই যে আরেকটা যে আমের কি আছে একটা, হ্যাঁ, কাঁচা আমের যেটা, ওটা কি ওটা ওই যে খুব টক ঝাল মতো খেতে, এইগুলো আমরা কিনে খাই। তো ভিতরে যেটা মুখে দিলাম, তারপরে যেটার মধ্যে পড়া ছিল সেটা কোথায় ফেলি, রাস্তায় ফেলি তাই তো। এইগুলোকে এই আজকে এতক্ষণ ধরে স্যার যা বললেন, বোঝালেন যে এই যে বর্জ্য, এগুলো ফেলে যাচ্ছে, যেটা আমাদের লাগছে না, সেগুলোকে আমরা কোথায় ফেলবো, কোথায় রাখবো, কিভাবে, এইটা আজকে তোমরা আজকে সকাল থেকে যা হলো তার মধ্যে তোমরা এটা অনেকটা বুঝেছো, অনেকটা বোঝবার চেষ্টা করেছো। এটাকেই
প্রতিদিন আমাদের অভ্যেসের মধ্যে নিয়ে আসতে পারলে বাড়ির বড়দেরকে বোঝানো যে বাজার গিয়ে যেতে গেলে একটা বাজারের থলি হাতে করে যেতে হবে। আমরা ছোটবেলা থেকে তাই দেখতাম, আমাদের বাবা বা বাড়ির বড়রা যখন বাজারে যেতেন বাজারে থলি হাতে করে যেতেন। এখন অনেকে বাজারে থলি হাতে করে যান না, বাজারে খালি হাতে চলে যান পকেটে টাকার ব্যাগটা নিয়ে। এখন আবার তাও লাগে না, এখন মোবাইল থেকেই টাকা সব জায়গায় দিয়ে দেওয়া যায়, কিন্তু হাতে অনেকগুলো প্লাস্টিক ঢুকিয়ে নিয়ে তারপরে তারা বাড়ি আসেন। সুতরাং তখনই ওখানে কিন্তু ওই বর্জ্য যে ধারণাটা ওইখানে তৈরি হয়ে যাচ্ছে। সেটাকে যদি আমরা আমাদের ব্যবহারের জায়গায় আমাদের যে প্রতিদিন আমরা এইভাবে সকালে ঘুম থেকে ওঠা থেকে আমরা বিস্কিট খাই, আগে আমরা বিস্কিট ওজন করে দোকান থেকে কিনে আনতাম 200 গ্রাম 500 গ্রাম, কিন্তু এখন 50 গ্রাম 100 গ্রাম থেকেও বিস্কিটের একটা ফয়েল প্যাক পাওয়া যায়। সকালবেলা চা খাওয়ার সময় বিস্কিটের প্যাকটা খুলতে হচ্ছে। এইভাবে প্রতিদিন রাত্রি পর্যন্ত আমরা প্রত্যেকে একটা মিনিমাম অ্যামাউন্টে আমরা বর্জ্য তৈরি করছি, প্রতিদিন তৈরি করছি। এই তৈরি করার জায়গাটাকে যদি আমরা না আটকাতে পারি তাহলে যেগুলো মডেলের কথা আজকে স্যার বলছেন, যেভাবে এই দিনের মধ্যে ফেলা, আমরা যে সমাজের মধ্যে থাকি, এখানে যে পুরসভা আছে, এখানে যে কর্তৃপক্ষ যারা আছেন, যারা ওটাকে বাড়ি থেকে কালেক্ট করবেন, যারা ওটা নিয়ে যাবেন, তারা সেটাকে কিভাবে সেই সমস্যা কিভাবে হবে বা তার আগে আমরা কিভাবে ওটাকে কাজে লাগাবো, এটা একটা আস্তে আস্তে এটা হবে, আস্তে আস্তে ধীরে ধীরে এটা মানুষের মনের মধ্যে তৈরি হবে। তার আগে আমরা যদি ব্যবহারটা কমাতে পারি, আমরা যদি কনজামশনটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে দেখবো যে অনেকখানি এটা আমরা এটাকে সফল হতে পারবো, অ্যাচিভ করতে পারবো। আর মলয় আমাদের ভাই একজন এভারেস্টে গেছেন, আরো অনেক উঁচু পাহাড়ে উঠেছেন, মলয়ের যে অভিজ্ঞতাগুলো বললো খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। যে আরেকটু যদি প্রকৃতির সঙ্গে আমরা মিশতে পারি, এখন প্রকৃতির কাছে যেতে পারি এবং সেখানে গিয়ে যে বেড়ানোর জায়গাগুলোতে টন টন বর্জ্য জমা হচ্ছে প্রতিদিন, কেউ সেগুলো দিয়ে ভাবছেন না, সেগুলো যদি ছোট বাচ্চারা গিয়ে সেখানে ক্যাম্প করে তাদের প্রকৃতির সঙ্গে পরিচয় হবে, গাছপালা চিনবেন, ফুল চিনবেন এবং তার সঙ্গে পাখি চিনবেন, অন্যান্য প্রাণ যা আছে সেগুলো চিনবেন, তার সঙ্গে প্রাণের পক্ষে সেখানে সেগুলো যেগুলো থ্রেট তৈরি করছে, যেগুলো ঝঞ্ঝাট তৈরি করছে, সেইগুলোকে যদি সেখান থেকে সরানোর কাজ তারা নিজেরা হাতে করেন, তাহলে দেখা যাবে যে আমরা পৃথিবীটাকে অনেক সুন্দর করে গড়ে তুলবো। তাহলে আমাদের রাস্তায় নেমে রোজের রোজ মানসিকতার যদি পরিবর্তন ঘটে, শুধুমাত্র প্লাস্টিক নিয়ে নয়, শুধুমাত্র বর্জ্য নিয়ে নয়, আমরা সর্বক্ষেত্রে যদি মানসিকতার উন্নতি ঘটাতে পারি তাহলে আমাদের সমাজটা সুন্দর হতে পারে। সমাজটা সুন্দর হতে করতে পারলে সমাজের মানুষগুলো সুন্দর হতে পারে। তাহলে রাস্তায় বেরিয়ে এবং বাইরে ওই দিনের পর দিন খোলা জায়গায় বসে উই ওয়ান্ট জাস্টিস করতে হয় না, কেন তখন দেখা যাবে যে মানুষ সকলেই ভালো হচ্ছে। ভালো মানুষ ভালো সমাজকে উপহার দেয়, ভালো মানুষ ভালো পরিবেশকে উপহার দেয়। ভালো মানুষ করতে হবে, তবে প্রকৃতিটাও বাঁচবে, তবে আমরা প্রকৃতিকে বাঁচাতে পারবো, পরিবেশের দূষণকে আটকাতে পারবো এবং আমাদের 1 মাস ধরে 32 দিন ধরে 33 দিন ধরে উই ওয়ান্ট জাস্টিস করে আমাদের রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না। আমার মনে হয় এইভাবে যদি আমরা স্কুলের শিক্ষিকা ম্যাডামরা সবাই মিলে আমরা একটা সুন্দর স্কুল গড়ে তুলতে পারি, একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারি, তাহলে আমরা পৃথিবীটাকে আরো সুন্দর দেখতে পাবো। সত্যি 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 আমরা আর কোথায় গিয়ে দাঁড়াবো? এখনই ঘুরে দাঁড়াতে না পারলে একদিন হয়তো বিন্দুর মতো মিলিয়ে যাব। এই ভাবনার বশবর্তী হয়ে আমরা এখন শপথ নেব কিভাবে আমাদের বর্জ্য পদার্থকে রিসাইকেল করে কিভাবে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে পারি। আর আমাদের এই শপথ পাঠ করাবেন ডক্টর সাধন কুমার ঘোষ মহাশয়। On 12th September 2024, we, the teachers of Shivpur Hindu Girls High School, HS within bracket, Howrah, will take oath with Professor Sadhun Kumar Ghosh, who conceptualized and developed the mission Catch Them Young, Zero Waste and Circular Economy in Campus. I
On 12th September 2024, at Shibpur Hindu Girls High School, in Howrah, hereby confirm that I understand the objectives of the mission, catch them young, zero waste, and circular economy in campus, as conceptualized, being established in my school. I pledge that I shall train my students on various aspects of the mission and shall implement its methodologies regularly in my school for a better waste management and circular economy, adopting bin culture. I commit that I shall make at least 40 people aware on the mission objectives for environmental sustainability in the society beyond my school. Thank you very much. Being inaugurated করছেন ডক্টর সাধন কুমার ঘোষ মহাশয়। তোমাদের হেডমিস্ট্রেস ম্যাডাম ঘোষ এবং আমি এই বিন উদ্বোধন করব তোমাদের সকলের জন্য। তোমরা আজ থেকে এই বিন যেগুলো স্কুলে রাখা আছে সেগুলো ইউজ করা শুরু করবে, যেভাবে আমরা এক্সপ্লেন করেছি। ওকে, তো এবার আমরা তোমাদের জন্য বিনটা খুলে দিচ্ছি। স্যার এবার দেখাবেন তোমাদের যে কোন কালারের বিনে ওয়েস্ট স্যার তোমাদের দেখাচ্ছেন কোন কালারের বিনে কোন কোন ওয়েস্ট আমরা ফেলবো। এটা কি প্লাস্টিক বোতল, তাই তো? এই প্লাস্টিক বোতলটা এখানে যে তিনটে বিন আছে, কোন বিনে ফেলা উচিত? ও এক্সেলেন্ট। তার মানে প্লাস্টিক and electronic waste will go to the red bin. red bin এ এটা ফেলতে হবে, তাই তো? তাহলে আমরা ম্যাডাম আসুন, আমরা একসাথে এটা তোমাদের জন্য খুলে দিচ্ছি। এটা কি আছে? পেপার বা কাগজ, তাই তো? এটা কি ওয়েস্ট হয়ে গেছে, এবার এটা ফেলতে হবে। কোথায় ফেলবো? সবুজে না? এটা হচ্ছে হলো ড্রাই ওয়েস্ট। সমস্ত ড্রাই ওয়েস্ট, প্লাস্টিক আর ইলেকট্রনিক ওয়েস্ট ছাড়া আমরা ব্লু বিনে ফেলবো। মনে থাকবে এটা ড্রাই ওয়েস্ট, সুতরাং এটা যাবে, তোমরা ঠিক বলেছিলে, কোথায়? ব্লু বিনে। আমরা তিনজন এটাতেও এটা কি দেখা যাচ্ছে? এটা আলুর খোসা, রান্নাঘর থেকে এসছে। এটা হচ্ছে হলো বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, পচনশীল দ্রব্য, পচনশীল বর্জ্য। কি নাম এটার? ইয়েস, এটা কি টাইপের ওয়েস্ট? পচনশীল বর্জ্য, বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। বলো, বায়োডিগ্রেডেবল মানে বায়োলজিক্যালি এটা ডিগ্রেডেড হয়ে যায়, মাটিতে ফেলে দিই। সেই টাইপের ওয়েস্ট গুলো আমরা কোথায় ফেলবো? কোনটা? এক্সেলেন্ট। এই গ্রিন বিনটা আমরা তুলে দিলাম। এটা কি? ম্যাডাম
এবার আমরা দেখবো এই ম্যাডাম ঠিকভাবে এই জিনিসটা বিনে ফেলতে পারেন কিনা। তোমরা দেখো ম্যাডামের পরীক্ষা, এটা ইলেকট্রনিক ওয়েস্ট, এটা আমরা লাল বিনে ফেলবো। ওকে, ভেরি গুড। ম্যাডাম পরীক্ষা পাস করেছে। এবার দেখো ম্যাডাম ফেলবেন। ম্যাডাম ঠিক ফেলছেন কিনা দেখো, কোথায় ফেলবেন এটা? কোথায়? পেপার, এটা বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, কোথায় যাবে? তুমি সামনে ওটা এদিকে আছে। এসো বলো এক এক করে কোনটায় ফেলবে কি, ওদিকে থাকো আগে বলো জোরে। ও ভেরি গুড। এই সুহাসিনী আর আচ্ছা ওকে একটা ফেলা ফেলেছে আমরা কালেক্ট করেছে। দিদি দিদি এটা কোথায় ও কালেক্ট করেছে, ও ফেলছে। এবার দেখো ম্যাডাম ফেলবে। আমার কাগজ সবাই দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছি সবাই কাগজ। কোথায় ফেলবো? আজকে থেকে তোমাদের ISWMAW যে মিশন, সেই মিশনে যে মেন কালচার তোমাদের অ্যাডপ্ট করিয়ে দেওয়া হলো। আজকে থেকে কিন্তু স্কুলে আর কোনো বর্জ্য কোনো জায়গায় পড়বে না। মাটিতে নয়, 3টে বিনে ফেলতে হবে। তোমরা যদি কোনো সময় ভুলে যাও যে কোনটা কোথায় ফেলবে মনে করতে পারছো না, তাহলে দেখবে তার সামনে লেখা আছে, সেটা দেখে তার সেই নির্দিষ্ট বিনেই সে বর্জ্যটি ফেলবে, অন্য কোথাও নয়। ঠিক আছে, এবার আমরা সবার মনে থাকবে। তাহলে আমরা বিন কালচার তোমাদের মধ্যে অ্যাডাপ্ট করিয়ে দিলাম। এটা হচ্ছে তোমাদের দীক্ষা দেওয়া যে বিন কিভাবে ইউজ করতে হয়। প্রত্যেক দিন তোমরা এই বিন ইউজ করবে, কোথাও অন্য কোথাও কিছু
এই অকশনে আমরা প্রথম 5টা পারচেজের জন্য থাকবো। কে কে কোন প্রোডাক্ট কিনবে সেটা তোমরা ওইখানে প্রোডাক্টটা তুলে নাও, এবং যে ম্যাডাম ওখানে বা যে স্টুডেন্ট ইনচার্জ আছে সে বলে দেবে যে কত প্রাইস, এবং সেই প্রোডাক্টটা নিয়ে আমাদের এই স্টেজের সামনে চলে এসো। এটা ম্যাডাম 200 টাকায় কিনে নিচ্ছেন, সবাই খুশি? এটা হাততালি হোক। This is the first in auction. Thank you. এই ল্যান্ডারটা মানে আগে দেখবে আমাদের যখন লোডশেডিং হয়ে যেত সর্বত্রই, তখন ইনভার্টার ছিল না, তখন আমাদের এই হারিকেন গুলোর প্রয়োজন হতো। তো এই হারিকেনটি কি কি দিয়ে তৈরি, যতটুকু আমার নলেজে আছে, সম্প্রতি রানার মায়ের কাছ থেকে যতটুকু তথ্য পেয়েছি, ওপরের অংশটি এটা হচ্ছে কেটারারের কাছ থেকে আমরা যে প্লাস্টিক বক্সগুলো পাই, সেই প্লাস্টিক হোয়াইট কালারের ছোট ছোট কন্টেনার। এবারে হচ্ছে সাদা অংশটা, এটা হচ্ছে গেঞ্জি কাপড়ের যে টেপ দড়ি হয় সেই টেপ দড়ি। তারপরে নিচের অংশটা, সেটাও হচ্ছে তোমার কন্টেনার উইথ নেট, কন্টেনার উইথ নেট সাদা রঙের। আর এইখানে যে অংশটা, সেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল যে ওয়্যাক্স থাকে বিভিন্ন রকমের, সেইগুলো কেটে করা। আর এই যেটা দিয়ে অপারেট করি আমরা, মানে ফ্লেমটা কমানো বা বাড়ানো, সেইটা তৈরি হচ্ছে একটি বটলের নিট দিয়ে, যেটা অরেঞ্জ কালারের। আর কিছু বলার ভাষা নেই এর জন্য। একটা তালি হয়ে ব্ল্যাক কালারের যে অংশ সাইডে যে মানে খাঁচাটা যেটা রয়েছে, সেটা হচ্ছে পেন কেটে কেটে করা। পেন রাইটিং যে পেন, ডট পেন, সেই পেন কেটে কেটে করা। থ্যাংক ইউ, এটা দারুণ হয়েছে, একদম ইউনিক। থ্যাংক ইউ। এই থ্যাংক ইউটা আমার সমস্ত ছোট ছোট বোনেদের জন্য, কারণ আমি স্কুলেই ছিলাম। আমি ভীষণ নস্টালজিক হয়ে পড়ছি, কিন্তু বলার মতন ভাষা নেই। শুধু কাঁঠাল গাছটা দেখতে পেলে আমার খুব ভালো লাগতো, সেটা আমার বারবার মনে পড়ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ রেবলীনা ম্যাডামকে, থ্যাংক ইউ আমার ভীষণ কৃতজ্ঞতা স্যার আমাদের প্রফেসর সাধন কুমার ঘোষ মহাশয়কে, যার হাত ধরে কিন্তু এই অনুষ্ঠানে আসা, এবং আমার পুরনো স্কুলে আজ প্রায় কত বছর পর, 80 সালে আমি বেরিয়ে গেছি স্কুল থেকে। আমার এখানে বসে মনে পড়ছিল 1970 সালে বাবার হাত ধরে আমি স্কুলের ওয়ানে ভর্তি হয়েছিলাম। থ্যাংক ইউ। এটা প্রণতি ম্যাডাম নিচ্ছেন, চুজ করেছেন কে? স্মরণিকা মাঝি। এবং এটা স্মরণিকা মাঝিকে, এটার দাম হচ্ছে 100 টাকা। কেউ কি বেশি দিয়ে কিনতে চান? আচ্ছা, তাহলে 100 টাকা ওকে দিয়ে দিন। আমার নাম স্মরণিকা মাঝি। এইটা পিচবোর্ড 12 কমার্স, এটা পিচবোর্ড কাপড় আর সুতো দিয়ে বানানো, যেগুলো মেনলি বাতিল হয়ে যাবে। এক্সেলেন্ট, ভেরি গুড। আমার ভীষণ ভালো লেগেছে যে বস্তুগুলোকে আমরা বাতিলের পর্যায়ে ফেলে দিই, তাই দিয়ে এত সুন্দর একটা জিনিস বানিয়েছে, যেটা আমি পড়তেও পারবো। পড়ে যখন সবাই জিজ্ঞেস করবে এটা কিসের তৈরি, এত সুন্দর, আমি যাতে সবাইকে বলতে পারি যে এটা বাতিল হয়ে যাওয়া জিনিস দিয়ে তৈরি রিসাইক্লিং প্রোডাক্ট। এত সুন্দর জিনিসের জন্য আমি ওকে যদিও এটা দাম আমি দিতে পারছি না, কিন্তু এটার জন্য 100 টাকা ওকে দিচ্ছে, যেহেতু এটার মূল্য এটা ধার্য করেছে। কিন্তু এই সৃষ্টিশীল জিনিসের কোনো মূল্য হয় না, এর মূল্য অনেক বেশি, কিন্তু আমি ওকে 100 টাকা দিলাম, যেহেতু এটা 100 টাকা মূল্য ধার্য করেছে। অরুণিমা চলে এসো তাড়াতাড়ি, দৌড়ো। আর খেতে হবে কম, তাই তো?
কার্ডবোর্ড আর ঝুটের দড়ি দিয়ে বানিয়েছি, বাতিল হওয়া ঝুটের দড়ি। এই সবাই রিসাইকেল প্রোডাক্ট। এটা কত দাম? 100 টাকা। 100 টাকা নির্ধারণ করেছি। এখন কিরকম বিজনেস শুরু করে দিন। আচ্ছা, এটা কার? অঙ্কিতা দাস। এটা কে নিয়েছে? আপনি। আর এটা কে তৈরি করেছে? অঙ্কিতা দাস আছে এখানে? অঙ্কিতা দাস ক্লাস 8 সেকশন ডি, রোল নম্বর 38, 8 সেকশন ডি। অঙ্কিতা দাস আছো? এটার দাম কি? টিচার কেউ কি বুঝতে পারবেন এটার দাম কত? অঙ্কিতা দাস ওই রুমে আছে, দেখ ওই রুমে আছে, আর বুঝতে হবে না। আচ্ছা ঠিক আছে, এটার একটা দাম তো আছে নিশ্চয়ই। সুতরাং এটা কোন টেবিল থেকে কোন ক্লাস বলো? তোমাদের কাছে আছে, তাহলে লিস্ট বলো। তোমাদের কাছে ওই তো গৌরীশ্রীদের কাছে লিস্ট দিয়ে রেখে আসুন, আমরা ততক্ষণে সেকেন্ড এটা কে নেবে? আসুন। আচ্ছা যাই, তৃষা তো বড় ব্যবসায়ী হয়ে গেছে। এটা কে? তৃষা কোথায়? এসো। তৃষা কর, তুমি কি বিজনেস করতে চাও? ভেরি গুড। এটার দাম কত? নামটা কি বলো? তৃষা কর না, আগের যার ওপর জিজ্ঞেস করো। অঙ্কিতা সামথিং। ভেরি গুড। অঙ্কিতা দাও এবার শোনো, এটা 400 বা 500 অপশনে এত দাম হচ্ছে। সাহেব আবার বলুন, এটা কে নিয়েছে? বলুন এবার অপশনে কত দাম হচ্ছে? হ্যাঁ, এটা একটু হাই প্রাইস। এর কি নাম? যে একটা স্টক, সেই জন্য সবকিছু দাম দিয়ে হয় না। তবুও যখন বিকাশ করবো পরবর্তীকালে বিজনেস পারপাসে, তখন দামটা সবাই দিতে পারে। আমার মতে এটা 200 ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এটা 300 টাকার উপরে কেউ দাম দিতে চাইছে? 300 টাকার বেশি কেউ দাম দিতে চাইছেন? কারণ স্যার 300 টাকা দেবেন। এর হ্যাঁ, চলো কে বলছে? ওকে ঠিক আছে, 300 টাকা রাজি আছো? ভেরি গুড, নাও ভেরি গুড। স্যারকে দাও, স্যারের কাছে পুরো ব্যবসা। এটার প্রাইস হচ্ছে 299। এবার আমি ওকে বলতে চাই যে কস্টিংটা কিভাবে করেছে। 299 হলো, এটা কি মার্কেটে ইন্ডিকেট? এক্সেলেন্ট, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট হার। 300 টাকা বললে লোকের একটু ধাক্কা খেয়ে যাবে। সাইকোলজিক্যাল প্রাইসিং করেছে। দুটোর সঙ্গে 99 হলে খুব একটা কম। স্যার ও এক্সিবিশন করে বাইরেও। ভেরি গুড, ভেরি গুড। ব্যবসা করতে ইন্টারেস্টেড তো? এবার ডিসেম্বরে আমি দেখবো যে কমিউনিটি এতে কত আসছে। ঠিক আছে, এই নাও, এই যে ওর হাতে দিয়ে দিলাম। ধরো তুমি এই যে এটা, এটা 290 93 টাকা ওর কাছ থেকে আমি নিয়ে নিলাম। বাট আই এম ভেরি হ্যাপি। ও এই যে কাজটি করেছে এটা অসাধারণ কাজ। আমি উইশ করবো যে এইরকম প্রচুর প্রোডাক্ট তৈরি করবে। তাই তানিশা ঠিক আছে, ভেরি গুড। আর কতগুলো তৈরি করবে?
আচ্ছা, তানিশা এটা আমাকে কথা দিয়েছে যে স্যার আপনি যত বলবেন আমি ততই তৈরি করতে পারবো। সো দ্যাট উইল বি অলসো আ গুড বিজনেস। তো এখন আমি মাউন্টেনিয়ারকে বলবো যে ডক্টর সেক্রেটারি Thank you. And the last product, এটা কে বানিয়েছে? অঙ্কিতা। 250 এটা কোথায়? মেকার কোথায়? আচ্ছা, মেকার নাও, মেকারের টিচার আছে, মেকারের টিচার আছে। আচ্ছা, এটা ফেলে দেওয়া পুরনো জিন্সের প্যান্ট থেকে কেটে ও বানিয়েছে। এক্সেলেন্ট, থ্যাংক ইউ। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, ঠিক আছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে। অনেক ধন্যবাদ ডক্টর সাধন কুমার ঘোষ এবং প্রভাতী ম্যাডাম, ওনাদেরকে অনেকটা সময় দিলেন আজকে আমাদের এই অনুষ্ঠানের জন্য। মেয়েরা একদম অস্থির হয়ে পড়েছ। আইএসডব্লিউ পক্ষ থেকে এই বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষিকা, হেডমিস্ট্রেস এবং প্রত্যেক শিক্ষিকা, শিক্ষাকর্মী বৃন্দ এবং এই অনুষ্ঠানকে সুন্দরভাবে করার জন্য যাদের অবদান, তোমরা ছাত্রীরা, তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আজকের এই সুন্দর অনুষ্ঠানের জন্য। আজকে তোমরা যা শিখলে, আশা করব তোমরা প্রাত্যহিক জীবনে তাকে ইমপ্লিমেন্ট করে আমরা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলব সবাই একসাথে। সবাই ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যত বেশি তোমরা ইউটিউবে এটা শেয়ার করবে, তত বেশি মানুষকে আমরা এই ব্যাপারে সচেতন করব, যাতে আমাদের এই মিশনটা সর্বত্র সাকসেসফুল